হ্যালো ভাই লোক, আমার নাম শুভমশীল। ওয়েলকাম টু স্টাডি উইথ ফ্রেন্ডস ইউটিউব চ্যানেলে। আজ আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য পর্যায় সারণী এবং মৌলদের ধর্মের পর্যায়বৃত্ততার লেকচার 3। ভাই সব এই র্যাপ হয়ে যাচ্ছে, এত বড় নাম চ্যাপ্টারের। ঠিক আছে, কি ওটা লেকচার 3 নিয়ে চলে এসেছি। কালকের আমি 45 মিনিটের যে লেকচার গেছে, মনে হয় 45 মিনিট না কত মিনিটের, ভাই সাহেব আমি 1.5 ঘন্টার লেকচার শ্যুট করেছিলাম। মাইক বন্ধ হয়ে গেছিলো মাঝখানে, কি রাগ হয় আমার। ঠিক আছে, তার জন্য আমাকে রাজবীর দাদা বললো যে মাইক পুরো খারাপ হয়ে গেছে, মাইক পুরো বন্ধ হয়ে গেছে, কী করা যাবে। ঠিক আছে, আবার শ্যুট করছি। আমি সব পড়িয়ে দিয়েছিলাম, এই টপিকটা পুরো পড়িয়ে দিয়েছিলাম কালকে। কী কষ্ট জীবনে, আর কি করা যাবে, অসুবিধা নেই। হাম হ্যাঁ ইয়ে খাটনে কে লিয়ে, ঠিক আছে, অসুবিধা নেই। শুধু তোমরা শুধু কমেন্ট করতে থাকো, দাদা তোমাকে হেভি লাগছে, ঠিক আছে। ভাই সব হেভি খারাপ দেখতে লাগছে আমি জানি, তাও তোমাকে একটু কমেন্ট করতে হবে, যাতে দেখো আমি খারাপ পরে ভালো পরে সব কমেন্ট মাঝে মাঝে না করলেও হবে। শুধু তুমি বলো যে দাদা তোমাকে হেভি লাগছে। কেন এইসব কেন কথাবার্তা বলছি আমি, কিন্তু আমার ইচ্ছা হলো তাই বলে দিলাম। ঠিক আছে ভাই, আমাকে কি খারাপ দেখতে লাগছে, আমি নিজেকে আয়নায় দেখতে পাচ্ছি না এখন। ঠিক আছে, আর কিছু করার নেই, নাথিং টু ডু। তারপর কি, হ্যাঁ এবার শোনো আজকে কী বলবো। কালকে আমি তোমাকে সব মানে আমি যখন দেখলাম রাজবীর দাদা এডিট করেছে কতটা, 45 মিনিটের যে লেকচারটা গেছে মনে হয়, সেটাতে আমি কতটা পড়েছি আমি দেখলাম যে আমি ওই যে শুধু মুখস্থ করিয়ে দিয়েছি কীভাবে মুখস্থ রাখতে হয়। একটা ঠিয়ে মুখস্থ করতে শেখায়নি, শুধু কী বলে ল্যান্থানয়েডস আর অ্যাক্টিনয়েডসটা মুখস্থ করতে, যেটা একদম নিচে থাকে সেগুলো মুখস্থ করতে শেখায়নি, শুধুমাত্র ইয়েগুলো মানে অন্য যেগুলো ইম্পর্ট্যান্ট এলিমেন্ট সেগুলো মুখস্থ করতে তোমাকে শিখিয়ে দিয়েছি। ঠিক আছে, আজকের আমরা পড়বো কি, আজকে আমরা পড়বো হচ্ছে কি পর্যায় সারণীর কয়েকটি মৌলের সম্পর্কে কিছু কথা, মানে মৌলগুলো কীরকম হয়, ওদের কি ট্রেন্ড হয় বা ওদের কি ধর্ম হয়, সেগুলো মানে হিন্দু মুসলিম ধর্ম নয়, মানে ওদের কি প্রপার্টিস হয়, ভৌত ধর্ম। ঠিক আছে, তারপর কি পড়বো, মৌলের ধর্মের পর্যায়বৃত্ততা। মানে মানে ওই যেটাই বললাম, হয়তো কোনো একটা মৌল মানে পিরিয়ডিক টেবিল যেটা আছে ওটাকে, পিরিয়ডিক টেবিলটাকে মানে পর্যায় সারণীকে ইংলিশে পিরিয়ডিক টেবিল বলে। এবার পিরিয়ডিক টেবিলটা আছে, ওটা বাদিক থেকে ডান দিয়ে গেলে ওর দৈর্ঘ্য বলছি কেন, আয়তন হ্রাস পায় না বৃদ্ধি পায়, ওপর থেকে নিচে গেলে আয়তন হ্রাস পায় না বৃদ্ধি পায়, এসব পড়বো। ঠিক আছে, তারপর আয়তন, তারপর অনেক কিছু আছে, আয়নাইজেশন শক্তি, আরও বলছি তোমাকে, তখন যখন পড়বো তখন দেখাবো। ঠিক আছে, তো চলো আজ পড়াশুনো স্টার্ট করা যাক। তো কালকে আমি তোমাদেরকে মুখস্থ করা শিখিয়েছিলাম। তো দেখো প্রত্যেকটা প্রত্যেক যে শ্রেণী আছে, প্রত্যেকটা শ্রেণীর আলাদা আলাদা নাম আছে। ঠিক আছে, দেখো যেরকম ফার্স্ট শ্রেণীটা, ফার্স্ট যে দুটো শ্রেণী আছে আমরা জানি, ফার্স্ট দুটো শ্রেণী কি, হে লি না কি রব সে ফরিয়াদ। আর কি জানি, হেলিনা কি রব সে ফরিয়াদ, তারপর লিথিয়ামের পর বেরিলিয়াম, বেটা মাঙ্গে কন্যা সুন্দর বাপ রাজি। আরে 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 হ্যাঁ আরে ঠিক, এই দুটো শ্রেণীকে বলা হয়, এই দুটো শ্রেণীকে একসাথে বলা হয় হচ্ছে কি এস ব্লক। এই দুটো শ্রেণীকে একসাথে বলা হয় এস ব্লক। ঠিক আছে, কারণ এই দুটো শ্রেণীর প্রপার্টিগুলো সেম, প্লাস এই দুটো শ্রেণীরই শেষ যে লাস্ট ইলেকট্রন থাকে সেটা তাদের এস ব্লকে যায়। হাইড্রোজেনের অ্যাটমে কত ইলেকট্রনিক কনফিগারেশন, যা বাংলায় বলা হচ্ছে কি ইলেকট্রন বিন্যাস কত হয়, 1s2 1s1 জানো তো হাইড্রোজেনের। হ্যাঁ, লিথিয়ামের কত হয়, যেহেতু 3টে জানো তো, 3টে ইলেকট্রন থাকে লিথিয়ামে, অ্যাটমিক নাম্বার 3। এটা দেখো 1 3, তারপর 4 যোগ করলে 11, তারপর হচ্ছে কি 19, তোমাদের এটা কালকে আমি শিখিয়েছিলাম, তারপর হচ্ছে গিয়ে 37, তারপরে 18, এটা কত যোগ হলো 8 18, আবার 18 যোগ করলে হয় হচ্ছে গিয়ে 55, তারপর 32 যোগ করলে হয় হচ্ছে গিয়ে 87। ঠিক, আর এটা তারপর সেম এটা হয়ে যাবে 4, এটা হবে 12, এটা হবে 20, এটা হবে হচ্ছে গিয়ে কত হবে 38, এটা হবে হচ্ছে গিয়ে 56, আর এটা হবে হচ্ছে গিয়ে 88। ঠিক, এবার দেখো হাইড্রোজেনের লাস্ট কক্ষে লাস্ট কোন ইলেকট্রন 1s, তার মানে লাস্ট ইলেকট্রন ঢোকে 1s, এস ব্লক, এস যে কক্ষ আছে তাতে ঢোকে। লিথিয়ামের কী হয় ইলেকট্রনিক কনফিগারেশন, যেহেতু 3 তাহলে কি হচ্ছে 1s2 2s1, দেখো লাস্ট ইলেকট্রন ইয়েতে যাচ্ছে। সোডিয়ামের কি হচ্ছে, সোডিয়ামের 1s2 2s2 2p6, তারপর 3s1। দেখো সোডিয়ামেরও শেষ ইলেকট্রনটা এসে ঢুকছে, আর শেষ একটা ইলেকট্রন হয় এসে। ঠিক আছে, এবার দেখো তার জন্য আবার দেখো বেরিলিয়াম
বেরিলিয়ামের কি ইলেকট্রনিক, বেরিলিয়াম 4টে ইলেকট্রন থাকে, তাই বেরিলিয়াম ইলেকট্রনিক কনফিগারেশন কি হয় 1s2 2s2। দেখো শেষ ইলেকট্রন কোথায় ঢুকছে, এসে এসে এস এস কক্ষে ঢুকছে। তারপর কি ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়ামের কত হয় দেখো, ম্যাগনেসিয়াম 12, তাহলে কি 1s2 2s2 2p6 3p 3s2। হ্যাঁ, তাহলে দেখো সব করার এই যে এইখানে যতগুলো এলিমেন্ট আমি এখন লিখেছি কটা, 1 2 3 4 5 6 7, 7 + 6 কত হয় 13টা এলিমেন্ট। এই 13টা এলিমেন্টের প্রত্যেকটি ইলেকট্রন কোথায় শেষে কোথায় ঢোকে, এস ব্লক বলছি কেন, এস কক্ষে ঢোকে। তার জন্য এই দুটো এলিমেন্ট, এই দুটো শ্রেণীকে বা এই দুটো গ্রুপকে একসাথে বলা হয় এস ব্লক এলিমেন্টস। কি বলা হয়, এস ব্লক এলিমেন্টস, বা বাংলা কি বলা যায় না, এস ব্লক মৌল এরকম বলে। ঠিক আছে, ঠিক আছে। এবার আমরা এই দুটো এরকম একসাথে বললাম। এবার এই দুটোকে এই যে এইটার মানে শুধু এই রোটা হিলিয়াম লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম ফ্রান্সিয়াম, এই যে এই রোটাকে আমরা এবার আলাদাভাবে পড়বো, তারপরে আবার এই রোটাকে পড়বো। ঠিক আছে, এবার এই রোটাকে তার জন্য বুঝতে পেরেছো এস ব্লক কাকে বলে, বুঝতে পেরে গেছো আগে। ঠিক আছে, এবার তাহলে এটাকে আমি মুছি, এবার সিঙ্গেল পড়বো, এই যে এখন আমি যে রোটা লিখেছি, এখন আমি যে রো বলছি কেন, যে কলামটা লিখেছি বা যে শ্রেণীটা লিখেছি বা ইংলিশে আরেকটু ভালোবাসা বলে যে গ্রুপটা লিখেছি, সেই গ্রুপে এটা গ্রুপ নাম্বার 1 তো, হ্যাঁ, সেই গ্রুপটাকে বাংলায় বলা হয়, সেই গ্রুপটা আরেকটা নাম আছে, কি ক্ষার ধাতু, এই গ্রুপটার নাম কি ক্ষার ধাতু। ঠিক আছে, কেন দাদা এটা ক্ষার ধাতু কেন, সেটা আমি বলছি কেন এটার নাম ক্ষার ধাতু। শোনো, এই গ্রুপের প্রত্যেকটা এলিমেন্ট হাইড্রোজেনটাকে বাদ দাও আগে, তড়িৎ ধনাত্মক বা হাইড্রোজেনও তড়িৎ ধনাত্মক মানে কি, এরা চায় এই যে শেষ কক্ষে যে একটা ইলেকট্রন আছে সেই ইলেকট্রনটাকে কাউকে দিয়ে দিতে, শেষ কক্ষে যে ইলেকট্রনটা আছে সেটা কাউকে দিয়ে দিতে। বলছে কেন, কারণ কি, এর জন্য এটাকে কি বলা হয় তড়িৎ ধনাত্মক। কারণ কি এটাকে তড়িৎ ধনাত্মক বলা, কেন দাদা এটা শেষ কক্ষে ইলেকট্রনটাকে দিয়ে দিতে চায়, কারণ হচ্ছে গিয়ে শোনো, ধরো তুমি আর তোমার একটা বন্ধু আছো, ঠিক আছে, তোমাদের কোনো একটা জিনিস কেনার জন্য টোটাল 8 টাকা লাগবে। ঠিক আছে, বন্ড কীভাবে ফর্মেশন হয় সেটা আমি তোমাদের শেখাচ্ছি। ঠিক আছে, ধরো তোমাদের কোনো একটা জিনিস কেনার জন্য টোটাল 8 টাকা লাগবে। ঠিক আছে, তোমার কাছে 1 টাকা আছে, যেরকম তোমাদের কালকে আমি বলেছিলাম, না বলিনি মেবি, আমার কাছে 8 টাকা আছে, আমার কাছে 1 টাকা আছে, তোমার কাছে 7 টাকা আছে। ঠিক আছে, ছেলেদের যেরকম বন্ধুত্ব হয় জানো তো, ছেলেদের বন্ধুত্ব কীরকম হয়, ছেলেদের বন্ধুত্ব হয় হচ্ছে গিয়ে একজন বেশি টাকা দেয়, একজন কম টাকা দেয়, একজন টাকাই দেয় না, এরকম হয় না, যখন খাওয়া দাওয়া হয় ছেলেদের। তো ধরো দুটো বন্ধু, তুমি আর তোমার বন্ধু আছে, এবার একজন 1 টাকা দিচ্ছে কোনো একটা জিনিস যেটার দাম 8 টাকা, তার সেটা কেনার জন্য একজন 1 টাকা দিচ্ছে, আরেকজন দিচ্ছে হচ্ছে গিয়ে 7 টাকা। ঠিক আছে, হ্যাঁ, বা এটাও হতে পারে বা এটাও হতে পারে। এই তোমার কাছে ধরো যে 1 টাকা আছে, তো এই কথাটা বললে তুমি ভালো বুঝতে পারবে। ধরো তোমার কাছে 1 টাকা আছে, ঠিক আছে, হ্যাঁ, তুমি এই কিন্তু জিনিসটা কিনতে লাগবে হচ্ছে টোটাল 8 টাকা, কত লাগবে 8 টাকা। তো তুমি কি বলবে, আর তোমার বন্ধুর কাছে 7 টাকা টোটাল আছে, হ্যাঁ, ওর জিনিসটা কিনতে কত টাকা, ওর টোটাল লাগবে, ওরও সেম লাগবে 8 টাকাই লাগবে জিনিসটার দাম, যেটা তোমাদের পছন্দ দুজনের। তো এবার তুমি কি বলবে, তুমি বলবে ঠিক আছে আমি একটু বেশি দানবীর, আমার কাছে 1 টাকা আছে, আমি আর 7 টাকা তো জোগাড় করতে অনেক সময় লাগবে, ঠিক আছে আমি আমার 1 টাকাটাকে ওকে দিয়ে দিই, ও খুশিতে থাকুক জীবনে। হ্যাঁ, দানবীর। তুমি বলবে ঠিক আছে আমি আমার 1 টাকাটাকে ওকে দিয়ে দিই, ও তো কিনুক, তারপর আমি কিনে নেবো, ও তো আগে কিনে নিক তারপর আমি কিনবো। সেরকমই এই যে ক্ষার ধাতু বা এই মৌলগুলো লিথিয়াম সোডিয়াম, এদের যেহেতু শেষ কক্ষে একটি করে ইলেকট্রন থাকে, তাই এরা চায় ওদের ইলেকট্রনটাকে দিয়ে দিতে, কারণ ওদের এই একটি করে ইলেকট্রন ওদেরকে আনস্টেবল বানায় বা স্থায়ী বানায় না। ঠিক আছে, মানে সুস্থিত বানায় না, মানে এদেরকে তোমার কাছে 1 টাকাটা থাকা না থাকা, মানে 1 টাকা থাকলে তোমার মনটা খুসখুস করবে। ঠিক আছে, এবার তুমি বললো, তুমি ধরো যে 1 টাকাটা ওকে দিয়ে দিলে, তুমি একটু খুশি হয়ে গেলো, হ্যাঁ ভাই ঠিক আছে আমি একটু ভালো আছি, আমার এখন ভাবনাটা তো চলে গেল, আমি তো যখন 8 টাকা হবে তখন দেখা যাবে। ঠিক আছে, 1 টাকা তুমি ওকে দিয়ে দিলে, ও তো খুশিতে আছে, আমি তাহলে খুশি হয়ে গেলাম। সেরকমই লিথিয়াম সোডিয়াম এরা একটু ডানবীর হয়, এরা দিয়ে দিতে চায়, হ্যাঁ ভাই সাহেব ওকে দিয়ে দিই। ঠিক আছে,
এই যে দিয়ে যায় ইলেকট্রনটাকে যে দিয়ে দিল, হ্যাঁ, তার জন্যই লিথিয়ামের মাথায় এই একটা ইলেকট্রন যেহেতু দিয়ে দেয়, ইলেকট্রন নেগেটিভ হয়। যদি নেগেটিভ তুমি কাউকে দিয়ে দাও, নেগেটিভ তুমি যদি কাউকে দিয়ে দাও তাহলে তুমি কী হয়ে যাবে, পজিটিভ, হ্যাঁ, বা নিউট্রালও বলতে পারো। কিন্তু এইখানে যেহেতু একটা নেগেটিভই ছিল, ভাইটা তোমরা তো গুলিয়ে যাবে, ঠিক আছে ছাড়ো। ধরো যে এইটা একটা লিথিয়াম আছে, তো লিথিয়াম আছে। এবার এই লিথিয়ামটা যদি একটা ইলেকট্রন যদি কাউকে দিয়ে দেয়, যদি কাউকে একটা ইলেকট্রন দিয়ে দেয়, তখন এটা কি হয়ে যায়, লিথিয়াম প্লাস হয়ে যায়, লিথিয়াম প্লাস হয়ে যায়। বা সোডিয়ামও যদি এই শেষ ইলেকট্রনটা কাউকে দিয়ে দেয়, তখন এটা হয়ে যায় সোডিয়াম প্লাস, সোডিয়াম প্লাস। সেম পটাশিয়াম যদি ইলেকট্রন দিয়ে দেয়, যদি কেউ যদি তার একটা ইলেকট্রন দিয়ে দেয় তাহলে সে হয়ে যায় প্লাস। আবার এরা যদি একটা ইলেকট্রন যদি নেয়, আবার যদি একটা ইলেকট্রন যদি গ্রহণ করে, তাহলে এগুলো হয়ে যায় মাইনাস। যেরকম তোমরা দেখতে পাবে লিথিয়াম মাইনাস তো কখনো দেখতে পাবে না, খুব মানে পাওয়াই যায় না। ক্লোরিন মাইনাস দেখা যেতে পারে, ক্লোরিন মাইনাস দেখা যেতে পারে, ব্রোমিন মাইনাস দেখা যেতে পারে, বুঝতে পেরেছো? যদি কেউ যদি, এটা পুরো উল্টো, যেরকম আমরা ভাবি না কিছু নিলে তাহলে সে প্লাস হয় আর কিছু ছেড়ে দিলে সে মাইনাস হয়, কিন্তু এইখানে পুরো উল্টো, এখানে পুরো উল্টো। এখানে কেউ যদি কিছু দেয় তাহলে সে প্লাস হয়, আর কেউ যদি কিছু নিয়ে নেয়, যদি ইলেকট্রন যদি নিয়ে নেয় তাহলে সে কী হয়ে যায়, মাইনাস হয়। ঠিক আছে, বোঝা গেছে? এবার ক্ষার ধাতুর গল্পে চলে আসি। এবার এরা যে এই একটা করে ইলেকট্রন দিয়ে দিচ্ছে, এই যে একটা করে ইলেকট্রন দেয়, তার জন্য এদেরকে কি বলা হয়, তড়িৎ ধনাত্মক। কি বলা হয় ভাই সাহেব, কথাটা কই গেল, তড়িৎ ধনাত্মক ধর্মী। এদেরকে তার জন্য কি বলা হয়, তড়িৎ ধনাত্মক ধর্মী। এবার এরা এই যে সোডিয়াম বা লিথিয়াম বা পটাশিয়াম, এরা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে অক্সাইড তৈরি করে। যে অক্সাইডগুলো ক্ষার তৈরি করে। দাদা ক্ষার মানে কি, অ্যাসিড বেসিক, নাম শুনেছো, অ্যাসিড বেসিক। অ্যাসিড আলাদা জিনিস, অ্যাসিডকে বাংলায় অ্যাসিডই বলে, আর যেটাকে বেসিক বলা হয়, বেসিক মানে হচ্ছে গিয়ে বাংলায় বেসিকটাকে বলা হয় হচ্ছে গিয়ে ক্ষার। হ্যাঁ দাদা, আমি ক্ষার কী করে চিনবো? তোমাকে আমি দুটো জিনিস বলবো, ঠিক আছে? ক্ষার চেনার দুটো উপায় আছে, ঠিক আছে? দুটো না, আরও আছে, কিন্তু আমি তোমাকে দুটো বেসিক উপায় বলবো। একটা, যে যারা OH মাইনাস রিলিজ করে, যারা OH মাইনাস কাউকে দিয়ে দেয় বা জলে দিয়ে দিল, ঠিক আছে, তাদেরকে বলা হয় হচ্ছে কি ক্ষার। বা যারা H প্লাস গ্রহণ করে, কি, যারা H প্লাস গ্রহণ করে বা যারা OH মাইনাস দেয়, তাদেরকে বলা হয় হচ্ছে গিয়ে ক্ষার। বোঝা গেছে? এ দেখো, লিথিয়াম এরকম বানায়, LiH এরকম বানায় না, বানায় না, সরি। যেরকম ধরো যে সোডিয়াম, ঠিক আছে, সোডিয়ামটাকে যদি আমরা অক্সাইডে পরিণত করি, কি হয়, Na2O, ঠিক আছে? এবার এটাকে যদি আমরা জলের সাথে রিঅ্যাক্ট করাই, তাহলে এটা কী রিলিজ হয়, কী তৈরি করে জানো? এটা তৈরি করে হচ্ছে গিয়ে NaOH, ঠিক আছে? এবার এটাকে তোমরা শব্দবিধান চাইলে করতে পারো, কিন্তু আমি এখন করছি, সময় নেই। এবার এই যে NaOHটা যদি আমরা আবার যদি ভাঙি, তাহলে কী হয় দেখো, Na প্লাস OH মাইনাস, Na প্লাস OH মাইনাস, তাহলে এরা এই কী রিলিজ করছে, OH মাইনাস যেহেতু রিলিজ করছে, তার জন্য এটাকে কি বলা হবে, ক্ষার বলা হয়। তার জন্য কি বলা হয়, ক্ষার বলা হয়। বোঝা গেছে? হ্যাঁ, তাহলে কি আমরা এই যে এই শ্রেণীটার কী কী প্রপার্টি জানলাম? এরা হয় হচ্ছে কি তড়িৎ ধনাত্মক ধর্মী, এদের যোজ্যতা কক্ষে একটি মাত্র ইলেকট্রন থাকে। এদের যোজ্যতা কক্ষে তোমাকে এরকম পরীক্ষায় দেয় যে প্রথম শ্রেণীর সম্বন্ধে বা ক্ষার ধাতু সম্বন্ধে, এগুলোকে কি বলা হয়, ক্ষার ধাতু সম্বন্ধে কিছু লেখো, ঠিক আছে? এরকম পরীক্ষায় দেয়, 1 নাম্বার থাকে, 1 নাম্বার কি 2 নাম্বার, তখন কি লিখবে? এদের লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম হাইড্রোজেনটাকে অ্যাড করবে না, ঠিক আছে? কেন অ্যাড করবে না সেটা আমি পরে বলছি। লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম রুবিয়াম সিজিয়াম তোমরা তো জানোই, এগুলো লিখলে এগুলোকে ক্ষার ধাতু বলা হয়। হ্যাঁ, এদের যোজ্যতা কক্ষে একটি করে ইলেকট্রন থাকে, এই যে যোজ্যতা কক্ষে একটি করে ইলেকট্রন থাকে। তারপর লিখবে এরা তীব্র তড়িৎ ধনাত্মক ধর্মী হয়। কেন তড়িৎ ধনাত্মক ধর্মী হয় বললাম, কারণ এরা ইলেকট্রনটাকে দিয়ে দিতে চায়। তারপর লিখবে যে এদের অক্সাইড তীব্র ক্ষারীয় হয়। এই যে অক্সাইড, এটা অক্সাইড, এই যে তীব্র ক্ষারীয়, কী করে তীব্র ক্ষারীয় হয় সেটাও বললাম। এদের অক্সাইড তীব্র ক্ষারীয় হয়,
তাই এই ধাতুগুলিকে ক্ষার ধাতু বলে, তাই এই ধাতুগুলিকে, এগুলোকে ধাতু বলে, ঠিক আছে, তাই এই ধাতুগুলিকে কি বলা হয়, ক্ষার ধাতু বলে, বুঝলে, ঠিক আছে। এরা সবই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে তীব্র ক্ষারীয় অক্সাইড তৈরি করে এবং জলের সঙ্গে বিক্রিয়া করে তীব্র ক্ষার এবং H2 গ্যাস তৈরি করে। কিলি বলছে এরা সবই অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে তীব্র ক্ষারীয় অক্সাইড তৈরি করে, এই যেটাকে বলে অক্সিজেনের সাথে যুক্ত হয়ে তীব্র ক্ষারীয় অক্সাইড তৈরি করে এবং জলের সঙ্গে বিক্রিয়ায় এরা সবাই এবং জলের সঙ্গে বিক্রিয়ায় তীব্র ক্ষার, এই যে জলের সঙ্গে ধরা যায় এটাকে আমরা ধরা যায় জলের সাথে বিক্রিয়া করলাম, ঠিক আছে, তাহলে কি উৎপন্ন হয় জানো, এইটাকে তুমি H2O তো H প্লাস আর OH মাইনাসে ডিভাইড করতে পারো। হ্যাঁ, এবার দেখো এই এনএটা কি করবে, এই OH মাইনাসটাকে নিয়ে নেবে, কারণ এনের এখানে প্লাস হয়ে যায়, এই একটা ইলেকট্রন দিয়ে দেয়, তো এই চায় এইটাকে নিতে, ঠিক আছে, এই চায় এটাকে নিতে, কিন্তু এইটাকে নিয়ে নেয়। দেখো এর মধ্যে একটা ইলেকট্রন আছে, তো এটা কি প্লাস হয়ে যায়, কারণ যেহেতু একটা ইলেকট্রন দিয়ে দেয়, তো এই যে একটা ইলেকট্রন রিলিজ করতে চায়, যেটা আমি বললাম যে তোর ধনাত্মক ধর্মী একটা কী চায়, একটা ইলেকট্রনে রিলিজ করতে চায়, এই যে একটা ইলেকট্রন যে রিলিজ করতে চাইছে তার জন্য এটা প্লাস হয়ে যায়, এবার এই প্লাস আর এই মাইনাস অ্যাট্রাক্ট করে নেয়, তার জন্য কী হয়, NaOH তৈরি হয়, প্লাস এই যে H প্লাস আছে, এবার H প্লাস যেহেতু আছে, এবার এটা দুটো হয়ে যায়, দুটো করে দিলে H2 তৈরি হয়, বোঝা গেছে, H2 তৈরি হয় এরকমভাবে, ঠিক। হ্যাঁ, এটা তুমি আর একটু ভালো করে লিখতে পারো, এই যে M ধর মেটাল, এটা যেহেতু মেটাল বা ধাতু বলা হয় তার জন্য এটাকে M দিয়ে ডিনোট করা হয়, MH2O থেকে MOH প্লাস H2 তৈরি হয়, MOH প্লাস H2 তৈরি হয়, বোঝা গেছে। এবার এটাকে তুমি সমতা বিধানও করতে পারো চাইলে, কীভাবে সমতা বিধান করবো, এখানে 2 লিখে দিই, এখানে 2 লিখে দিই, হ্যাঁ হয়েছে, বুঝলে, তার জন্য এদেরকে কী বলা হয়, ক্ষার ধাতু বলা হয়, ঠিক আছে। এবার এদের যে প্রপার্টি সেটা আমি তোমাদের ক্লাস, আর এদের মধ্যে এই যে ফ্রান্সিয়ামটা, যেটা যে ফ্রান্সিয়াম, সেটা হচ্ছে গিয়ে এইগুলো, এটা হচ্ছে তেজস্ক্রিয় পদার্থ, এটাকে কী বলা হয়, তেজস্ক্রিয় বলা হয় এবং স্বল্পস্থায়ী, এটাকে বেশি পাওয়া যায় না, ঠিক আছে। আর এইগুলো কি লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে, রুবিডিয়াম, এগুলো খুব স্বল্পস্থায়ী হয় বা কি বলে, হ্যাঁ স্টেবল না খুব, জানো তো, মানে সেই যেই বললাম না, এই একটা ইলেকট্রন আছে তো এদের কাছে, তার জন্য খুব বেশি স্টেবল হয় না, একা একা যেরকম আমরা H2 পাই, তাই না, H2 যেরকম পাই, বা ক্লোরিন Cl2 পাই, সেরকম লিথিয়াম, সোডিয়াম এগুলোকে সিঙ্গেল পাওয়া যায় না, সিঙ্গেল পাওয়া যায়, কিন্তু সেগুলোকে যদি আমরা বায়ুর সাথে যদি রিয়াক্ট করি, বা সেগুলো কীরকম রাখা হয় জানো তো, এটা ধরা যায় একটা পেনের বাক্স, বা এটা ধরা যায় একটা জলের বোতল, এর মধ্যে মোম রাখা হয়, মোম রেখে তারপরে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়ামগুলোকে রাখা হয়, না হলে যেহেতু এগুলো যদি বাইরে আসে, এটা অক্সিজেনের সাথে রিয়াক্ট করবে, অক্সিজেনের সাথে রিয়াক্ট করে ব্লাস্ট করে যায়, ঠিক আছে, আমি কখনো তোমাদেরকে দেখাবো, ঠিক। এরা খুব মানে কী হয়, হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে হাইড্রেট তৈরি করে, এদের যোজ্যতা খুব সক্রিয় হয়, এরা খুব সক্রিয় হয়, তার জন্য এদেরকে হাওয়ায় রাখা হয় না, বোঝা গেছে। এবার কি পড়বো, এবার পড়বো হচ্ছে কি নেক্সট এর পরেরটা, বেরিলিয়াম, তার বেরিলিয়াম কী হয়, বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়ামের ওইগুলো, ঠিক আছে। তো হ্যাঁ, এইটার পিডিএফটা আমি কালকের ক্লাসে আমি দিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, মানে লেকচার 2, তোমরা টেলিগ্রাম গ্রুপে যাবে, লেকচার 2 সার্চ মারবে, পেয়ে যাবে। এবার কি পড়বো, এবার পড়বো হচ্ছে কি পড়বো, হ্যাঁ বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, তারপরে বেটা মাঙ্গে কন্যা সুন্দর, বাপ রাজি, এদের সম্বন্ধে, এদেরকে দাদা কি বলা হয়, এদেরকে বলা হয় ক্ষারীয় মৃত্তিকা ধাতু, এদেরকে কি বলা হয়, ক্ষারীয় মৃত্তিকা ধাতু, ঠিক আছে, ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলা হয়। এদের সক্রিয়তার জন্য এদেরকে প্রকৃতির মুক্ত অবস্থায় পাওয়া যায় না, এদেরকে প্রকৃতির মুক্ত অবস্থায় খুব কম পাওয়া যায়, ঠিক আছে। হ্যাঁ, তার আগে বলে দিই, বেরিলিয়ামের কী বললাম, কী বলার নাম, ইলেকট্রনিক কনফিগারেশন বা অ্যাটমিক নাম কী বলে বাংলায়, কী বলে তো ইলেকট্রন বিন্যাস কী হয়, এটা 4টে ইলেকট্রন থাকে, তাই 1s2 2s2, এটাতে থাকে হচ্ছে ম্যাগনেসিয়ামে 12টা, 1s2 2s2
2p6 3s2, এটাতে থাকে হচ্ছে 20টা। ও এটা তোমাকে এখন দেখিয়ে লাভ নেই 20টারটা, ঠিক আছে, চাপ নিয়ে লাভ নেই এটার জন্য, দেখাতেই পারি চাইলে, কিন্তু তোমরা এটা গোলাবে না মেবি। 1s2 2s2 2p6 3s2 3p6, তারপরে হয় 4s2, বোঝা গেছে? ক্যালসিয়ামের 20টা থাকে। দেখো প্রত্যেকটারই শেষ কক্ষে দুটো করে ইলেকট্রন, তাই এদের যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন থাকে? 2টো ইলেকট্রন থাকে। এদের যোজ্যতা কক্ষে 2টো ইলেকট্রন থাকে, এটা সবাই বলতে পারে। এবার এদের প্রপার্টিগুলো এই খাড়িত এরাও তড়িৎ ধনাত্মক ধর্মী হয়, মানে এরাও এই 2টো ইলেকট্রন দিয়ে দিতে চায়। ওই যে আগে যেটা বললাম লিথিয়াম বা ক্ষার ধাতুর তুলনায় এরা একটু কম দিতে চায়, কিন্তু এরা দিয়ে দিতেই চায়, বুঝতে পারলে? মানে যার কাছে 1 টাকা থাকবে সে বেশি তাতে দিয়ে দেবে, কিন্তু যার কাছে 2 টাকা থাকবে সে ভাববে রেখেও দিতে পারে, দিয়েও দিতে পারে, কিন্তু ওরা দিয়েই দেয়, ইভেনচুয়ালি তারা দিয়েই দেয়, ঠিক আছে? তাই এরাও তড়িৎ ধনাত্মক ধর্মী হয়, ঠিক আছে? এই ধাতুগুলি তড়িৎ ধনাত্মক ধর্মী। এদের অক্সাইড ক্ষারীয় হয়, সেম, এদের অক্সাইড ক্ষারীয় হয়, যা বলেছিলাম আগের বার, সেম, ঠিক আছে? বেশি সক্রিয়তার জন্য এদেরকে প্রকৃতির মুক্ত অবস্থায় পাওয়া যায় না। প্রকৃতির মুক্ত অবস্থায় ওই যে বললাম, এরাও যদি এইগুলোকেও যদি হাওয়ায় যদি নিয়ে রাখি এরাও ব্লাস্ট করে দেয়। তোমরা অনেক ইউটিউবে ভিডিও দেখবে যারা ক্যালসিয়াম বা সোডিয়াম টোডিয়াম যদি হাওয়ায় নিয়ে আসে দেখবে আগুন দিয়ে ট্যাক ব্লাস্ট করে, তার জন্য, ঠিক আছে? এই ক্ষারীয় ধাতুগুলি তীব্র বিজারক হয়। বিজারক মানে ইলেকট্রনটাকে যে দিয়ে দেয় তাদেরকে বলা হয় বিজারক পদার্থ, ঠিক আছে? আর যারা ইলেকট্রন নিয়ে নেয় তাদেরকে বলা হয় জারক পদার্থ, ঠিক? মানে যে ওই ধরো যে আমাদের নাম্বার আর যেটা আমরা পড়লাম এর আগে এটার আগে যে ক্ষারীয় ধাতু যে পড়লাম, ক্ষার ধাতু, তারাও বিজারক পদার্থ। মানে যারা ইলেকট্রন দেয় তাদেরকে বলা হয় বিজারক পদার্থ, আর যারা ইলেকট্রন নেয় তাদেরকে বলা হয় জারক পদার্থ, ঠিক আছে? ক্লোরিন ব্রোমিন আয়োডিন এটাকে বলা হয় জারক, পড়বো আমরা এরপরে, ঠিক আছে? হয়েছে, তাহলে এটাকে বোঝা গেছে। এরপরে শোনো, এরপরে মাঝখানে আছে হচ্ছে কি ওই যে স্কুল টিচার ভেরি ক্রুয়েল ফিজ মাঙ্গে, তারপরে মাঙ্গে ফিজ, ভাই আমি নিজে ভুলে যাচ্ছি, মাঙ্গে ফিজ কোনিক্যাল কিউজিঙ্ক, ঠিক আছে? ওইটা পড়েছিলাম না, ওইগুলোকে বলা হয় সন্ধিগত মৌল, ঠিক আছে? ওটা আমরা এখনই পড়ে নিচ্ছি। ওগুলোকে তার আগে এই যে সন্ধিগত মৌল দেখেছো, এইগুলোর প্রপার্টিটা পুরো আলাদা, ঠিক আছে? এগুলোর প্রপার্টিটা পুরো আলাদা। তার জন্য আমরা এই দিকে যেটা আছে, আমাদের পিরিয়ডিক টেবিল কীরকম দেখতে হয় তোমরা জানো তো সবাই, এরকম দেখতে হয় না? দেখো পিরিয়ডিক টেবিল এরকম দেখতে হয়। এইটা তো বলে দিলাম, এই দুটোকে বলা হয় হচ্ছে কি এস ব্লক, এই দুটোকে বলা হয় এস ব্লক, ঠিক আছে? এটাকে বলা হয় এইটাকে বলা হয় হচ্ছে পি ব্লক, এটাকে বলা হয় ডি ব্লক। কি বলা হয়? ডি ব্লক, ঠিক? এই পোর্শনটাকে বলা হয় হচ্ছে গিয়ে পি ব্লক। কি বলা হয়? পি ব্লক। এবার পি ব্লকে আমাদের দুটো ব্লক খুব বেশি দুটো কি বলার নাম কি শ্রেণী বা গ্রুপ খুব বেশি ইম্পর্টেন্ট। কি একটা হচ্ছে গিয়ে ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন, এটা আমরা একটু পরে পড়ছি। এরপর একটা থাকে এই যে এরকম নিচে থাকে যেটা, এটাকে বলা হয় এফ ব্লক, ঠিক আছে? এটাকে কী বলা হয়? এফ ব্লক। ওটা আমরা এখন পড়বো না, ওটা পড়ার কোনো দরকার নেই। এই যে পি ব্লকে আমরা এইখানে এই সব জায়গায় একটা ব্লক দেখতে পাই, সেটা কী বলা হয়? ফ্লুরিন, একদম দেখবেন 9 নম্বর না 17 নম্বর ব্লক, 17 নম্বর শ্রেণী। কি? ফ্লুরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন অ্যাস্টাটিন, ঠিক আছে? হ্যাঁ, এদেরকে বলা হয় হচ্ছে কি হ্যালোজেন মৌল। এদেরকে কি বলা হয়? হ্যালোজেন মৌল। কেন এদেরকে হ্যালোজেন মৌল বলা হয়? কারণ হ্যালোজেন কথার অর্থ হচ্ছে কি নুন বা লবণ উৎপন্নকারী দ্রব্য। কি তারাও ভালো কথাটা আমি বলে দিচ্ছি, সামুদ্রিক লবণ উৎপাদক। কি? সামুদ্রিক লবণ উৎপাদক। এইটাকে বলা হয় হ্যালোজেন। এই ব্লকটাকে বলা হয় কি বলা হয়? হ্যালোজেন্স। কি বলা হয়? হ্যালোজেন্স। যেটা আমরা লাইট লাগাই ওই হ্যালোজেন নয়, এটাকে বলা হয় হ্যালোজেন মৌল, ঠিক আছে? বা হ্যালোজেন্স, ঠিক?
তো এরা এইখানটা মুছছি আমি, এদের ইলেকট্রনিক কনফিগারেশন কী হয় বা তড়িৎ ইলেকট্রন বিন্যাস কী হয়। ফ্লুরিনে কটা ইলেকট্রন থাকে? 6টা, 9টা। তারপর ক্লোরিনে থাকে 17টা, ব্রোমিনে থাকে 17 প্লাস কত হয়, 17 প্লাস 18, 17 প্লাস 18 হয় হচ্ছে মেবি 35, ঠিক। তারপরে হচ্ছে গিয়ে আবার 18 যোগ করলে ওই ছেড়ে দাও, অত দূর অবধি যাচ্ছি না, ঠিক আছে। তো ফ্লুরিনের কী হয় ইলেকট্রন বিন্যাসটা? 1s2 2s2 2p5, হ্যাঁ 2p5। এবার তারপরে ক্লোরিনের কী হয়? 1s2 2s2 2p6 3s2 3p5, ঠিক, হ্যাঁ। এবার দেখো এদের আগেরটা যেরকম আমরা ওই এস ব্লক বা এস ব্লকে যেগুলো পড়েছিলাম, যাদের কাছে একটা কি দুটো করে ইলেকট্রন থাকে, এবার এদের কাছে দেখো এরা হচ্ছে কি ওই যে যাকে তোমরা পয়সাটা দেবে সেই ছেলেটা, যাকে তোমরা পয়সাটা দেবে সেই বন্ধুরা তোমার কীরকম। দেখো এদের কাছে 8টা ইলেকট্রন আছে, 2 + 5 8টা ইলেকট্রন আছে, মানে 7টা ইলেকট্রন আছে। তো এদেরকে তুমি 1টা ইলেকট্রন দিয়ে দিলে তোমার খুব উদ্ধার হয়ে যাবে, মানে এদের উদ্ধার হয়ে যাবে। তাই এরা কি চায়? এরা চায় হচ্ছে ইলেকট্রনটাকে নিয়ে নিতে, তাই এদেরকে বলা হয় তড়িৎ ঋণাত্মক মৌল। কি বলা হয়? তড়িৎ ঋণাত্মক মৌল বা তড়িৎ ঋণাত্মক ধর্মী। এদেরকে কি বলা হয়? তড়িৎ ঋণাত্মক ধর্মী। তোমাকে যদি জিজ্ঞাসা করে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন বা হ্যালোজেন মৌলদের যোজ্যতা কক্ষে কটা ইলেকট্রন থাকে? 7টা ইলেকট্রন থাকে, 7টা ইলেকট্রন থাকে, বোঝা গেছে। এবার এরা যে একটা যখন ইলেকট্রন যখন রিসিভ করে, তাই এদেরকে দেখতে হয়ে যায় Cl-, বোঝা গেছে। এবার আসি হচ্ছে গিয়ে এদেরকে কেন হ্যালোজেন মৌল বলা হয়? ওই যেটা বললাম যে সামুদ্রিক লবণ উৎপাদক। দেখো তোমরা NaCl এর নাম শুনেছো জীবনে? মেবি শুনেছো, খেয়েওছো NaCl মানে হচ্ছে গিয়ে সান্ধক লবণ, বা আমরা যে নুন ঠুন যেসব খাই সে নুন। NaCl হচ্ছে গিয়ে দেখো দেখছো এটা সেই আমি তোমাদের বললাম N এর কাছে কি 1টা ইলেকট্রন এক্সট্রা আছে, হ্যাঁ, আর Cl এর কাছে কি 1টা ইলেকট্রন কম আছে, একটা ইলেকট্রন Cl এর কাছে কম আছে আর N এর কাছে 1টা ইলেকট্রন বেশি আছে। এবার ওই 1টা ইলেকট্রন ও এই যে এই 1টা ইলেকট্রন Cl কেও দিয়ে দিল, ঠিক আছে, এই একটা বন্ড তৈরি হয়ে গেল, এটাকে বলা হয় NaCl। তোমরা যে খাও সেটা, বোঝা গেছে। এরকমভাবে বন্ড তৈরি হয়, সেটা আমরা পড়বো আস্তে আস্তে, ঠিক। তো এই যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেরিন মনে হয় তেজস্ক্রিয় মৌল, ঠিক আছে, হ্যাঁ অ্যাস্টেরিন তেজস্ক্রিয় মৌল। তো এরা নুন তৈরি করে, বেশিরভাগ নুন তৈরি করে, মানে এরকম আমাদের বলো এস ব্লক বা 1 নম্বর শ্রেণীর সাথে মিশে বা যুক্ত হয়ে এরা নুন তৈরি করে, ঠিক আছে, লবণ তৈরি করে, তাই এদেরকে বলে। তাও এটাকে আমি তোমাকে পড়ে শোনাই। আধুনিক পর্যায় সারণীতে 17 নম্বর শ্রেণীতে অবস্থিত ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এবং অ্যাস্টেরিন 5টি মৌলকে হ্যালোজেন মৌল বলা হয়, ঠিক আছে। হ্যালোজেন কথার অর্থ সামুদ্রিক লবণ। এদের মধ্যে ফ্লুরিন, ক্লোরিন গ্যাসীয়, ফ্লুরিন আর ক্লোরিন হচ্ছে গ্যাসীয়, ব্রোমিন আর আয়োডিন হচ্ছে গিয়ে কঠিন এবং ব্রোমিন হচ্ছে গিয়ে তরল, ফ্লুরিন আর ক্লোরিন হচ্ছে গিয়ে গ্যাসীয়, ব্রোমিন হচ্ছে গিয়ে তরল, আয়োডিন আর অ্যাস্টেরিন হচ্ছে গিয়ে কঠিন, ঠিক আছে। আয়োডিন পরমাণু ক্রমাঙ্ক বাড়ার সাথে সাথে এদের রাসায়নিক সক্রিয়তা ক্রমশ কমতে থাকে। এদের রাসায়নিক মানে ওপর থেকে নিচে যখন যাব এদের রাসায়নিক সক্রিয়তা এরা খুব কম রিয়্যাক্ট করে, ঠিক। এরা সাধারণত দ্বিপরমাণুক হয়, দ্বিপরমাণুক মানে কি? Cl2, তোমরা অনেক সময় দেখেছো Cl2, Br2, এরকম এলিমেন্ট দেখেছো, ঠিক আছে। এরা সাধারণত দ্বিপরমাণুক হয়, মানে এর একটা ইলেকট্রন আছে, এবার এই দুটো বন্ড তৈরি করে নেয়, দুটো, মানে তোমাকে এটা আমি এখন বোঝাতে পারবো না, কিন্তু তোমরা এরকম দেখে থাকবে যে Cl2 মানে একটা Cl আর একটা Cl এর সাথে বন্ড তৈরি করে নিল, এটাকে বলা হয় Cl2, Br2, F2 খুব কম পাওয়া যায় তাও, ঠিক আছে, F2, ঠিক আছে, I2 খুবই কম পাওয়া যায় তাও, ঠিক আছে, হলো। এরা প্রত্যেকেই রঙিন এবং হাইড্রোজেন ভিত্তিক, এরা প্রত্যেকেই ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টেরিন প্রত্যেকটাই রঙিন পদার্থ হয়, ঠিক আছে। এবং হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা হচ্ছে কি 1, মানে এরা যখন হাইড্রোজেনের সাথে যখন রিয়্যাক্ট করে তখন এদের যোজ্যতা হয় 1। HCl নাম শুনেছো, হাইড্রোক্লোরিক অ্যাসিড,
হ্যাঁ HCl এর এইটা যখন এই ক্লোরিন যখন হাইড্রোজেনের সাথে যখন রিঅ্যাক্ট করে এর যোজ্যতা হয়ে যায় 1, ঠিক আছে, মানে হাইড্রোজেনের একটি ইলেকট্রন যেহেতু নেয় তাই 1, ঠিক আছে। ঠিক, এবার কি ফ্লোরিনকে সুপার হ্যালোজেন বলে, ফ্লোরিনকে বলা হয় সুপার হ্যালোজেন, ঠিক। অ্যাস্টেরিন তেজস্ক্রিয় মৌল আগেই বলেছি, এরা সবাই তড়িৎ ঋণাত্মক হয়, ওরাও বলেছি, ঠিক আছে, বোঝা গেছে। PDF দেবো, PDFটা একটু ভালো করে লেখা আছে, সেগুলো একটু ফলো করতে পারো, ঠিক আছে। বোঝা কি গেছে, হ্যাঁ কি নয়, বলো হ্যাঁ কি নয়। কুছ না কহো, ঠিক আছে। তাহলে আমরা এবার কী কী বললাম, S ব্লক পড়ে নিলাম, তারপর 17 নম্বর শ্রেণী পড়লাম, 17 নম্বর বললাম, হ্যাঁ 17 নম্বর শ্রেণী পড়লাম। এবার আমরা কি পড়বো, এবার মাঝখানে যেটা আছে না, মাঝখানের আগে 18 নম্বর শ্রেণী পড়ব, যাতে কি কি আছে, তাতে আছে হচ্ছে গিয়ে হিনা নিনা और करीना, हिना नीना और करीना, জিরো রান বা জিরক্স রঙ্গিন, আমরা এরকম, আমি ভাইসাব কত নিমোনিক্স ছিল, জিরক্স রঙ্গিনও বলতে পারো, হ্যাঁ। তো এটাতে কত ইলেকট্রন থাকে, 2টো, এটাতে কটা থাকে 10টা, এটাতে থাকে সরি এটাতে থাকে হচ্ছে গিয়ে 18টা, এটাতে থাকে হচ্ছে গিয়ে 36, এটাতে থাকে হচ্ছে গিয়ে 36 যোগ 54, ঠিক ঠিক, হ্যাঁ সাবাস 54, হ্যাঁ ঠিক। তারপর এটা করা থাকে, এটাতে থাকে হচ্ছে কি 86, ঠিক আছে। এবার এরা হচ্ছে কি সেই বড়লোক ছেলে যাদের কারোর প্রয়োজন হয় না, যেমন দেখো এর কত হিলিয়ামের 1s2, এতে এর কত থাকে দেখো, এর হচ্ছে গিয়ে 1s2, 2s2, 2p6, দেখো পুরো ফুল এদের, যে এর যদি 8টি ইলেকট্রন থাকে 8টি ইলেকট্রন দরকার হয়ে গেল। হিলিয়ামের দুটো পুরো কক্ষ ভর্তি, দেখো 2টো ইলেকট্রন দিয়ে পুরো কক্ষ ভর্তি। তারপর আর্গনের হয় 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, দেখেছো। এরা হচ্ছে কি বড় মানুষ, এদের কারোর প্রয়োজন পড়ে না, ঠিক আছে, একা একা থাকতে ভালোবাসে, বোঝা গেছে, হ্যাঁ। তার জন্য এরা কি করে, তার জন্য খুব রিয়্যাক্ট খুব কম করে, এরা রিয়্যাক্ট করেই না, এক্সাম্পল কীরকমভাবে দেখবে, আম্বানি রতন টাটার কথা আলাদা, আম্বানি বা এরকম টাইপের লোক কখনো সোশ্যাল ইস্যুর ব্যাপারে খুব কথা বলে না, কারণ ওরা ভাই বড় লোক, ওদের নিজের দায়িত্ব, ওরা বিদেশ থেকে চলে যায়, ওরা খুশিতে থাকে, তাই ওরা ওইসব আমাদের দেশে কি হচ্ছে না হচ্ছে ওদের কেউ যায় আসে না, শুধু ওদের মার্কেট আছে আমাদের দেশ, তার জন্য থাকে, এরকম, বোঝা গেছে। সেরকমই এরা খুব বড়লোক মানুষ, এদের আমাদের দেশের না তো কি বলে স্বাস্থ্য ব্যবস্থার প্রতি কিছু আছে, বা স্কুলের প্রতি বা শিক্ষা ব্যবস্থার ক্ষেত্রে কিছু যায় আসে না এদের, বোঝা গেছে। সেরকমই তার জন্য আম্বানি, আদানি এরা কখনো রিয়্যাক্ট করে না পলিটিক্সের বিষয়ে বা দেশে কি হচ্ছে সেসব বিষয়ে কখনো রিয়্যাক্ট করে না, কিন্তু আমরা করি, কারণ লাগবে জিনিসপত্র, ঠিক আছে। সেরকমই হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এরা হচ্ছে গিয়ে সেরকম আম্বানি, আদানি, তাই এরা খুব রিয়্যাক্ট করে না, একদম রিয়্যাক্টই করেন এরা খুব কম, একমাত্র জেনন রিয়্যাক্ট করে, তাছাড়া কেউ রিয়্যাক্ট করে না, বোঝা গেছে। তার জন্যই এদেরকে বলা হয় নিষ্ক্রিয় মৌল, এরা খুব বিরলও হয়, ঠিক আছে, তার জন্য এদেরকে বিরল গ্যাসও বলা হয়, ঠিক আছে, খুব কম পরিমাণে পাওয়া যায়। হিলিয়ামের যোজ্যতা কক্ষে 2টো ইলেকট্রন থাকে, আর নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টন, রেডন, এদের সব যোজ্যতা কক্ষে 8টা করে ইলেকট্রন থাকে, একমাত্র হিলিয়ামের যোজ্যতা কক্ষে 2টো ইলেকট্রন থাকে, ঠিক আছে, বোঝা গেছে। তোদের পরীক্ষা দিতে পারে নিষ্ক্রিয় মৌল কাকে বলে, ওদের সম্বন্ধে লেখো, তখন কি বলবে, হিলিয়াম, নিয়ন, এটাকে নিষ্ক্রিয় মৌল বলে, ঠিক আছে। এবার নেক্সট হচ্ছে গিয়ে সন্ধিগত মৌল, যেটা আমাদের মাঝখানে ছিল, যেটাকে আমরা এরমভাবে লিখেছিলাম, স্কুল টিচার ভেরি ক্রুয়েল, আমি নিজে বলে যাচ্ছি, মাঙ্গে ফিজ এমজি, ভাই সাহেব কি লিখছি, मांगे फीस को निकल क्यों जिंक
ঠিক আছে। তারপরে এগুলো পড়েছিলাম জান, কী পড়েছিলাম এটা, স্কুটার ইয়ামা লাও, এসিও পড়েছিলাম, কিন্তু এসিটা হয়ে যাচ্ছে হচ্ছে গিয়ে ইয়ের মৌল কি আমাদের আমাদের রেডিও অ্যাক্টিভ হয়ে যায়, তার জন্য ওটাকে ধরা হয় না। তারপর কি টাইজারা হাফ রহি হ্যাঁ, ওটা রাহি আর পড়বো না। ওয়াহ নবাব এনবি নবাব তাজ। তারপর কি ক্রুয়েল কি ক্রিমিনাল মোস্ট ওয়ান্টেড এমও মোস্ট ওয়ান্টেড। আমি এটা আবার করে কেন লিখছি যাতে তোমাদের মুখস্থটা আরও ভালো হয়। তারপর কি ইয়ে আছে ম্যাঙ্গানিজ তোরই থাকবে এখানে, এখানে এমএন হবে, ঠিক আছে। তারপর কি এমএনটাকে কী বলা হয়, মন তেরা রে মন তেরা রে, ঠিকঠাক লিখলাম তো ভাই সাহেব, মন তেরা রে টিসি মন তেরা টিসি, ঠিক আছে। এবার কি ফির রুঠে ওসামা, ঠিক। তারপরে কিউ নেই হো রহি পড়াই, না ওটা না, এটা হচ্ছে কিউ আগে আউ, কিউ আগে আউ না, এটা হচ্ছে গিয়ে এটা এটা হচ্ছে কি কিউ রাধা ইতরাই। তারপর হচ্ছে কি নেহি পড়োগে পিটোগে, নেই পড়াশোনা করলে হেভি পিটোগে, ঠিক আছে। তারপরে কি কিউ আগে আউ। তারপরে জনাব কন্যা सी ए में भी CD, जनाब कन्या होगी इजी में भी इजी है, ठीक। जनाब कन्या होगी, এটা হচ্ছে লেড মানে ওই যে পারদ, জনাব কন্যা হোগি, ঠিক। এই যে এইগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে সন্ধিগত মৌল বা ট্রানজিশন সিরিজ, ঠিক আছে। হ্যাঁ, এবার এটাকে বলা হয় ফার্স্ট ট্রানজিশন সিরিজ, এটাকে বলা হয় সেকেন্ড, এটাকে বলা হয় থার্ড। বা প্রথম সন্ধিগত মৌলর বলে দিচ্ছি আমি, এটাকে বলা হয় চতুর্থ পর্যায়ে, এত এটাকে বলা হয় স্ক্যান্ডিয়াম থেকে এত, ঠিক আছে। এইগুলোকে বলা হয় হচ্ছে সন্ধিগত মৌল, ঠিক আছে। এবার নামগুলো ছিল আমরা ইংলিশে বলা হয়, এটাকে বলা হয় ফার্স্ট ট্রানজিশন সিরিজ, এটাকে বলা হয় সেকেন্ড ট্রানজিশন সিরিজ, এটাকে বলা হয় লাস্ট ট্রানজিশন সিরিজ, ঠিক আছে। এবার দাদা এটাকে তুমি এত বড় দেখো, এদের প্রপার্টি অন্য যতগুলো মৌল আছে পিরিয়ডিক টেবিলে তাদের থেকে আলাদা, ঠিক আছে। এরা ভেরিয়েবল ভ্যালেন্সি শো করে, বা বাংলায় বললে মানে আলাদা আলাদা যোজ্যতা শো করে এরা। যেরকম ম্যাঙ্গানিজ +7 অবধি শো করে, +7 শো করতে পারে, +1 +2 +3 +4 এরকম সব শো করতে পারে ম্যাঙ্গানিজ, +5, ঠিক আছে। এরা সেরকমই স্ক্যান্ডিয়ামও ওরকম একটা দুটো +2 +3 শো করতে পারে, আমি ভুলে যাচ্ছি মাঝে মাঝে। টাইটেনিয়ামও সেম। আবার ওসনিয়াম +8 অবধি শো করতে পারে, +8 অবধি শো করতে পারে, বুঝছো? এটা হচ্ছে কথা। তার জন্য তার জন্য এদের যে প্রপার্টিগুলো বা এদের যে ধর্মগুলো, ভৌত ধর্মগুলো এদের একটু আলাদা রকমের, এরা কয়েকটি বিশেষ ধর্মের অধিকারী। মৌলগুলিকে বলা হয় একাধিক যোজ্যতা সহ, যেহেতু একাধিক আলাদা যোজ্যতা হয় তাই একাধিক যোজ্যতা সহ কয়েকটি বিশেষ ধর্মের অধিকারী মৌলগুলিকে বলা হয় সন্ধিগত মৌল। চতুর্থ পর্যায়ে এই যে এটাকে চতুর্থ পর্যায় থেকে, ঠিক আছে, চতুর্থ পর্যায়ে স্ক্যান্ডিয়াম থেকে জিঙ্ক, তারপর ইট্রিয়াম থেকে কী বলে এটাকে, ইট্রিয়াম থেকে ক্যান্ডিয়াম মানে এটাকে বলে, ঠিক আছে, ওইখানে। তারপরে এটাকে বলা হয় হচ্ছে গিয়ে ল্যান্থানাইটস থেকে Hg অবধি, ঠিক আছে, লেড অবধি। ওটা লেড থোড়ি, হাফনিয়াম, হ্যাঁ এখানে ভুল লেখা আছে, ঠিক আছে। হ্যাঁ, তো এবার দেখো এদেরকে সন্ধিগত মৌল বলে। এরা ধাতু এবং এরা ধাতু, ঠিক আছে, এরা ধাতু। দেখো যেরকম Ag মানে কি জানো, Ag মানে ওই Ag নয়, Ag মানে হচ্ছে কি সিলভার, আর Au মানে হচ্ছে কি গোল্ড, ঠিক আছে। এবার এরা ধাতু এবং এদের একাধিক যোজ্যতা দেখা যায়। সন্ধিগত মৌলগুলি আবার স্থায়ী এবং রঙিন জটিল যৌগ গঠন করে। কি স্থায়ী এবং রঙিন জটিল যৌগ
তৈরি করে। কারা? সন্ধিগত মৌল, স্থায়ী এবং রঙিন জটিল যৌগ তৈরি করে। তোমাকে যদি কোশ্চেন করে কারা সিলভার তুমি যদি কোশ্চেন করে কারা রঙিন জটিল যৌগ, স্থায়ী এবং রঙিন জটিল যৌগ তৈরি করে, লিখবে সন্ধিগত মৌল স্থায়ী এবং রঙিন জটিল যৌগ তৈরি করে। এবার যদি তোমাকে জিজ্ঞাসা করে কারা রঙিন হয়, হ্যাঁ বলবে যে হ্যালোজেন মৌলগুলো রঙিন হয়। বোঝা গেছে? হ্যাঁ, এই মৌলগুলির ধর্ম স্বাভাবিক মৌলগুলির ধর্মের থেকে আলাদা হয়। ঠিক আছে, বলে দিলাম, হয়ে গেছে। ঠিক, এবার দাদা তুমি আমাকে এইগুলো কেন বললে না? বোরন ঠোরন, ওই যে বোরন ছিল, তারপর কার্বন ছিল, তারপর অক্সিজেন ছিল, ওইগুলো আমাদের খুব বেশি ইম্পর্টেন্ট নয়, কারণ ওইগুলো অতটা বেশি এক্সেপশনাল প্রপার্টি শো করে না। ঠিক আছে, ওইগুলো বেশি এক্সেপশনাল প্রপার্টি শো করে না, তার জন্য ওটাকে আমরা অত দিই না। দেখো এই যে বোরন, তারপর কি বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন তো পড়েছে। ঠিক আছে, বোরনের নিচে বেটা, বেঙ্গন, আলু, গাজর, ইনথ্যালা, তারপর কার্বনের নিচে হয় হচ্ছে গিয়ে শিব, কার্তিক, শিব, গণেশ, সাং পার্বতী, তারপর এন দিয়ে হচ্ছে কি নাইট্রোজেনের নিচে নিউজ পেপার, আসাব বিকে, অক্সিজেনের নিচে ও স্টাইলসে টিপো। ঠিক আছে, এবার এই যে এটাকে বলা হয় 13 নম্বর শ্রেণী, মনে আছে 13 নম্বর শ্রেণী, এটা 14 নম্বর, এটা 15, এটা হচ্ছে গিয়ে 16, তারপর একটা 17 যেটা ফ্লোরিন ছিল। ঠিক আছে, এবার এই 13 নম্বর শ্রেণীর মৌলগুলোকে বোরন পরিবার বলা হয়, যেহেতু বোরন হেড, মানে সবার আগে বোরন, তাই বোরন পরিবার। সিটাকে মানে কার্বন দিয়ে যেটা স্টার্ট, সেটাকে বলা হয় কার্বন পরিবার। ঠিক আছে, আর 15 নম্বর শ্রেণী বা এই যে নাইট্রোজেন পরিবারটাকে বলা হয় নিকটোজেন। কি বলা হয়? নিকটোজেন পরিবার। ঠিক আছে, আর অক্সিজেন পরিবারটাকে বলা হয় হচ্ছে গিয়ে চ্যালকোজেন। কি বলা হয়? চ্যালকোজেন পরিবার। ঠিক আছে, কি বলা হয়? অক্সিজেন পরিবারটাকে চ্যালকোজেন পরিবার। ঠিক হয়েছে, এগুলোর নামগুলো একটু মনে রাখবে। এটাকে বলা হয় বোরন পরিবার, এটাকে বলা হয় কার্বন পরিবার। এই দুটো এন আর ও, এই দুটো মনে রাখা উচিত। কি? নিকটোজেন পরিবার, আর এটাকে বলা হয় চ্যালকোজেন পরিবার। ঠিক আছে, আর এটাকে যে বললাম তো হ্যালোজেন পরিবার বলা হয়। ঠিক হয়েছে। এবার আমরা বলবো হচ্ছে কি ইউরেনি, ভাইসাব দাঁড়াও, আমাকে একটু পড়তে হবে এটা নামটা, আমার দাঁত ভেঙে যায়। তোমরা এবার উচ্চারণ করে নাও, ইউরেনিয়ামোত্তর. ঠিক আছে, এরা কারা হয়? এই যে এইখানে যারা মৌল আছে, যেটা একদম ওই যে এই সব জায়গায় আছে, কি বলার নাম, ল্যান্থনয়েড অ্যাক্টিনয়েড সিরিজে আছে একদম যেটা নিচে, যেটাকে এফ ব্লক বলে। ঠিক আছে, তাতে ইউরেনিয়ামের পরবর্তী নেপচুনিয়াম থেকে লরেন্সিয়াম পর্যন্ত 11টা মৌল আছে। সেই 11টা মৌলকে কৃত্রিম উপায়, মানে মানুষ তৈরি করেছে, কৃত্রিম উপায় ল্যাবরেটরিতে প্রস্তুত করা হয়েছে। এই 11টি মৌলকে ইউরেনিয়ামোত্তর মৌল বলে। ঠিক আছে, এবার এগুলি তেজস্ক্রিয় প্রকৃতির হয়। এই সবকটা ইউরেনিয়ামোত্তর তেজস্ক্রিয় প্রকৃতির হয়। নেক্সট কি? এই মৌলগুলির পর্যায় সারণীর 7ম পর্যায়ে অবস্থিত। যে দেখবে আমরা ল্যান্থানয়েড এই যে এরকম লিখি না, ঠিক আছে, সেই স্কুটার, ইয়ামা, লাউ, এসি লিখি না, তো এই যে এর পর থেকে ওইগুলো থাকে, দেখবে এই সব জায়গায় এরকম দেখবে একটা স্টার দেওয়া থাকে, তোমাদের যেতে দেখবে স্টার দেওয়া থাকে। লাউ, এসি, এটা হচ্ছে কি ল্যান্থানাইড, এটাকে বলে অ্যাক্টিনয়েড। এরপর থেকে সবকটা এফ ব্লকে যেহেতু যায়, তার জন্য এরপর থেকে আমরা লিখি এইখানে। বোঝা গেছে? তাই এটাকে বলা হয়, এরা 7ম শ্রেণীতে থাকে। সপ্তম পর্যায়ে অবস্থিত। এই মৌলগুলিকে কৃত্রিমভাবে নিউক্লিয়ার রিঅ্যাক্টরের মাধ্যমে তৈরি করা হয়। কেবলমাত্র নেপচুনিয়াম ও প্লুটোনিয়াম প্রকৃতিতে খুব সামান্য পরিমাণে পাওয়া যায়। বোঝা গেছে? হ্যাঁ, এই ছিল হচ্ছে কি তোমাদের সব পড়ে নিলাম। এবার আমরা পড়বো হচ্ছে গিয়ে
হাইড্রোজেন যে জিনিসপত্র, পর্যায় সারণীতে হাইড্রোজেনের অবস্থান, এই যে হাইড্রোজেন, ঠিক আছে, হাইড্রোজেনকে আমাদের মেন্ডেলিভ সাহেব বলেছিলেন দুষ্ট মৌল। কেন দুষ্ট মৌল বলেছিলেন? কারণ হাইড্রোজেনের দুটো গ্রুপের সাথে প্রপার্টিস মেলে, দুটো গ্রুপের সাথে। একটা হচ্ছে গিয়ে ফার্স্ট গ্রুপ যেটাকে বলা হয় হচ্ছে ওই যে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, সিজিয়াম, ঠিক আছে, ওটার সাথে মেলে। আবার মেলে হচ্ছে গিয়ে হ্যালোজেন গ্রুপের সাথে। একটা মেলে ক্ষার ধাতুর সাথে মেলে, ঠিক আছে, ক্ষার ধাতুর গ্রুপের সাথে। আরেকটা মেলে হচ্ছে গিয়ে কী বলুন না, হ্যালোজেনের সাথেও মেলে। দেখো ইয়ের শেষ কক্ষে কটা ইলেকট্রন থাকে? 1s1। হ্যাঁ, হাইড্রোজেনের শেষ কক্ষে 1s1। দেখো আমি প্রথমে তোমাকে দুটোতে কী কী মিল আছে সেগুলো বলে দিই। দেখো হাইড্রোজেনের সাথে যে ফার্স্ট এ গ্রুপ বা ফার্স্ট গ্রুপ যেটা থাকে বা প্রথম শ্রেণীর কী কী মিল আছে? দেখো হাইড্রোজেনেরও শেষ কক্ষে যোজ্যত কক্ষে একটা ইলেকট্রন। ওই ইয়েগুলোরও কী বলার নাম, ক্ষার ধাতুগুলোরও শেষ কক্ষে একটি করে ইলেকট্রন থাকে, হলো। তারপর হাইড্রোজেনও হয় হচ্ছে কি তড়িৎ ধনাত্মক প্রকৃতির, মানে হাইড্রোজেন ইলেকট্রনটাকে দিয়ে দিতে চায়। সেরকম আমাদের ক্ষার ধাতুগুলোও তড়িৎ ধনাত্মক প্রকৃতির হয়। এরপর হচ্ছে গিয়ে ক্ষার ধাতুগুলির মতো হাইড্রোজেন অধাতুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে এবং দ্রবণে এইচ আয়ন উৎপন্ন করে। কি ক্ষার ধাতুর মতো কই গেল, আমি ভাই সাহেব হারিয়ে যাই মাঝে মাঝে। ক্ষার ধাতুর মতো হাইড্রোজেন অধাতুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে এবং এইচ আয়ন উৎপন্ন করে। ক্ষার ধাতু যেরকম অধাতুর সাথে যুক্ত হয়ে এইচ আয়ন উৎপন্ন করে, সেম টু সেম ক্ষার ধাতুর মতো হাইড্রোজেন সুস্থিত অক্সাইড গঠন করে। সুস্থিত অক্সাইড মানে ক্ষার ধাতু যেরকম সুস্থিত অক্সাইড গঠন করেছিল এই যে Na2 সেরকম হাইড্রোজেনও তৈরি করে, H2O, সেটা তোমরা সবাই খাও, ঠিক। তারপর হচ্ছে গিয়ে ক্ষার ধাতুর মতো হাইড্রোজেন বিজারক, মানে ইলেকট্রন দিয়ে দিতে চায়, তাই এটাকে বিজারক বলেছিলাম তোমাদের। ক্ষার ধাতুগুলির ধর্মের সঙ্গে হাইড্রোজেনের ধর্মের মিল থাকে হাইড্রোজেনকে ক্ষার ধাতুর সঙ্গে 1A বা 1 শ্রেণীতে স্থান দিতে হয়, ঠিক আছে। তাহলে কটা পড়লাম? একটা হচ্ছে গিয়ে হাইড্রোজেনের যোজ্যতা কক্ষে একটি ইলেকট্রন, ক্ষার ধাতুর যোজ্যতা কক্ষে একটি ইলেকট্রন, ঠিক আছে। হাইড্রোজেনের ক্ষার ধাতুর সঙ্গে হাইড্রোজেন ক্ষার ধাতুর মতন তড়িৎ ধনাত্মক প্রকৃতির হয়। তৃতীয় হচ্ছে গিয়ে ক্ষার ধাতুর মতো হাইড্রোজেনের অধাতুর সঙ্গে যুক্ত হয়ে যৌগ গঠন করে। ক্ষার ধাতু যেরকম অধাতুর সাথে যুক্ত হয়ে যৌগ গঠন করে এবং H+ বা H2 যে বের করে না, ওটাকে H+ বলা যায়। সেরকমই আমাদের হাইড্রোজেনও ক্ষার ধাতুর সাথে যুক্ত হয়ে যে তৈরি করে কি বলে, H+ তৈরি করে, ঠিক আছে, হয়েছে। আরেকটা কি নেক্সট, ক্ষার ধাতুর মতো হাইড্রোজেন সুস্থিত অক্সাইড গঠন করে। ক্ষার ধাতু যেরকম সুস্থিত অক্সাইড গঠন করে সেরকম হাইড্রোজেনও সুস্থিত অক্সাইড গঠন করে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে গিয়ে 5 নম্বর, যে ক্ষার ধাতুর মতো হাইড্রোজেন বিজারক। ক্ষার ধাতু যেরকম বিজারক হাইড্রোজেন সেরকম বিজারক। ক্ষার ধাতুগুলির ধর্মের সঙ্গে হাইড্রোজেনের মিল থাকে, ওটা ঠিক আছে। কি লাস্ট কি ছিল, হাইড্রোজেন ক্ষার ধাতুর মতন বিজারক, ঠিক হয়েছে। এবার পড়বো হচ্ছে গিয়ে হাইড্রোজেনের সাথে যে আমাদের হ্যালোজেন মৌল তাদের কী কী মিল আছে। যেরকম কি ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ঠিক আছে, এর সাথে কী কী মিল আছে? হ্যালোজেনগুলির মতো হ্যালোজেন যেরকম দ্বিপরমাণুক হয়, যেরকম বললাম Cl2, Br2, তারপর আর কি I2 খুব কম পাওয়া যায়, F2 খুবই কম পাওয়া যায়, ঠিক আছে। সেরকমও H2 পাওয়া যায়, তুমি জানো H2 হাইড্রোজেনের হয়। সেরকম কি যেরকম হ্যালোজেনের দ্বিপরমাণুক হয়, হাইড্রোজেনও দ্বিপরমাণুক হয়। নেক্সট হচ্ছে ফ্লুরিন এবং ক্লোরিনের মতো হাইড্রোজেনও গ্যাস এবং অধাতু। ফ্লুরিন আর ক্লোরিন বলেছিলাম গ্যাস, আর ব্রোমিন বলেছিলাম তরল, আর ওর নাম বললাম আয়োডিন আর অ্যাস্টেটিন হচ্ছে গিয়ে কঠিন। তো ফ্লুরিন আর ক্লোরিনের মতন হাইড্রোজেনও হচ্ছে গিয়ে গ্যাস। তারপর এবং অধাতু, ফ্লুরিন ক্লোরিনও অধাতু, হাইড্রোজেনও অধাতু। দেখো আমরা ক্ষার ধাতুর মধ্যে হাইড্রোজেনকে লিখি তো লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ঠিক আছে।
এইগুলো কিন্তু ধাতু, এইগুলো ধাতু, ক্ষার ধাতু, কিন্তু হাইড্রোজেন কিন্তু ধাতু নয়, হাইড্রোজেন ধাতু নয়, হাইড্রোজেন হচ্ছে অধাতু। ঠিক আছে, এবার কি, হ্যালোজেন মৌলগুলি ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যেমন হ্যালাইড তৈরি করে, হ্যালোজেন মৌলগুলি যেরকম ধাতুর সাথে যুক্ত হয়ে, এই যে NaCl এটাকে একটা হ্যালাইড বলে, ঠিক আছে। তারপর CaCl2 নাম শুনেছ নিশ্চয়ই, CaCl2 এগুলো একটা হ্যালাইড, এই হ্যালাইড তৈরি বলে, এগুলোকে বলা হয় হচ্ছে গিয়ে কি বলা হয়, হ্যাঁ ভুলে গেছি, এটাকে সোডিয়াম ক্লোরাইড বলে। ঠিক আছে, সেরকমই আমাদের হাইড্রোজেনও কি ক্ষার ধাতুগুলো যুক্ত হয়ে ক্ষার ধাতুর সাথে রিয়াক্ট করে কি তৈরি করে, হ্যালাইড তৈরি করে। হ্যালাইড কোনটা, যেরকম NaH বা CaH2, বুঝতে পেরেছো? এই হচ্ছে কি গল্প। নেক্সট কি, যৌগ গঠন করে, এই যে এই প্রপার্টিগুলো দেখো হাইড্রোজেনের, এই যে কী বলার না, আমাদের হ্যালোজেনের সাথে কী কী মিল থাকে, ফার্স্ট হচ্ছে গিয়ে হ্যালোজেনের মতো হাইড্রোজেনও অণু দ্বিপরমাণু, ঠিক আছে। নেক্সট হচ্ছে গিয়ে ফ্লুরিন এবং ক্লোরিনের মতো হাইড্রোজেনও গ্যাস এবং কি অধাতু। লাস্ট বাট নট দ্য লিস্ট, হ্যালোজেন মৌলগুলির মতো ধাতুর সঙ্গে যুক্ত হয়ে যেমন হ্যালাইড তৈরি করে, এটাকে বলা হয় হ্যালাইড তৈরি করে, হ্যালাইড বলে, হ্যাঁ, যৌগ গঠন করে, সেইরূপ হাইড্রোজেনও ধাতুর সঙ্গে যুক্ত হয়ে হাইড্রাইড তৈরি করে, এগুলোকে বলা হয় হ্যালাইড। কি বলা হয়, হ্যালাইড। আর এটাকে বলা হয় হাইড্রাইড, বোঝা গেছে? এটাকে বলা হয় হাইড্রাইড। ঠিক, এই তিনটে আর উপরের 5টা, এগুলো মনে থাকবে। তোমাকে বলতেই পারে যে হাইড্রোজেনের সাথে ফার্স্ট A গ্রুপ এবং 7B গ্রুপের কী কী মিল আছে, 7B গ্রুপের কী কী মিল আছে, 7B গ্রুপ মানে 17 নম্বর গ্রুপ বা 17 নম্বর শ্রেণীর কী কী মিল আছে সেগুলো দিতে হবে। ঠিক আছে, এই 5টা, উপরে 5টা, যেটা প্রথমে 5টা দিলাম, ওই 5টা আর এই 3টে লিখে দিলে হয়ে গেল, বা 3টে করেই লিখে দিলে 2টো। ঠিক আছে, এবার যেগুলো তোমাদের সোজা থাকবে সেগুলো লিখবে। PDF আমার লেকচার 2তে, তোমার মনে থাকে জানো, লেকচার 2তে এগুলো সব PDF দেওয়া আছে। ঠিক আছে, এবার আমার পর্ব হচ্ছে গিয়ে দেখো, পর্যায় সারণীতে তৈরি করা হয়েছিল যাতে ভৌত ধর্মগুলির পুনরাবৃত্তি হয় বা পর্যায়বৃত্তি হয়, সেগুলো আমরা বুঝতে পারি। বাট ভৌত ধর্মের কী কী ট্রেন্ড আছে সেটা আমরা বুঝতে পারি। বা তোমাকে বলতে পারি যে ধর যে ব্যাসার্ধ বা মৌলটার আয়তন কোন দিক থেকে কোন দিকে গেলে বাড়ছে, কোন দিক থেকে কোন দিকে গেলে কমছে, এরকম জিনিসপত্র। এবার কিছু কিছু ধর্ম আছে যাদের পুনরাবৃত্তি হয় না, যেমন তেজস্ক্রিয়তা আর হচ্ছে গিয়ে পারমাণবিক গুরুত্ব, সেটা আমরা আগেই জানতে পেরেছিলাম যে যখন আমাদের কি বলে মেন্ডেলিভ সাহেব যখন বানিয়েছিলেন, তখন আমরা দেখলাম যে পুনরাবৃত্তি হচ্ছে না, কি বলে পারমাণবিক গুরুত্বের পুনরাবৃত্তি হচ্ছে না। তার জন্য আমরা কী করলাম, তার জন্য পারমাণবিক সংখ্যা দিয়ে করলাম, ঠিক আছে, পর্যায় সারণীটাকে তার জন্য তৈরি করলাম। তো এবার আমরা দেখবো যে কী কী ধর্মের, তাহলে কী কী ধর্মের পুনরাবৃত্তি হয় না, দুটো ধর্মের, একটা হচ্ছে গিয়ে তেজস্ক্রিয়তা আর একটা হচ্ছে গিয়ে পারমাণবিক গুরুত্ব। ঠিক আছে, এবার প্রথমে আমরা পড়ব হচ্ছে পারমাণবিক ব্যাসার্ধ কোন দিক থেকে কোন দিকে গেলে বাড়ে, কোন দিক থেকে কোন দিকে গেলে কমে, বোঝা গেছে? দেখো, ধর যে এখানে আছে সব এলিমেন্টগুলো আছে, ধর যে এরকম তো পিরিয়ড টেবিল হয়, পিরিয়ড টেবিল এরকম হয় তো, ও দেখো আর্টিস্ট মানুষ, হ্যাঁ পুরো এরকম হয় না, হ্যাঁ এরকম পিরিয়ড টেবিল হয়। এবার বাঁ দিক থেকে ডান দিকে গেলে কোনো জিনিসের পারমাণবিক ব্যাসার্ধ কি, পারমাণবিক ব্যাসার্ধ, পারমাণবিক ব্যাসার্ধ মানে কি, কারোর আয়তন, ধর যে কোনো একটা গোল জিনিস আছে, তার এটা ধর যে একটা এলিমেন্টটা এরকমই দেখতে হয়, ঠিক আছে, মানে এত বড় নয়, এর একদম ছোটো ভার্সানে। তো এটার যে ব্যাসার্ধ হবে সেই অনুযায়ী এর আয়তন হবে, যার ব্যাসার্ধ যত বেশি হবে তার আয়তনও তত বেশি হবে, ঠিক আছে, দেখেছি বল, হ্যাঁ। তো এবার তো এই দিক থেকে এদিকে গেলে, মানে বাঁ দিক থেকে ডান দিকে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কী হয়, পারমাণবিক ব্যাসার্ধ কমে, পারমাণবিক ব্যাসার্ধ কী হয়, কমে বা হ্রাস পায়। কি, ডান দিক থেকে বাঁ দিকে গেলে যতই থাকে
পারমাণবিক ব্যাসার্ধ কী হয়, হ্রাস পায়। একমাত্র এই যে এই শ্রেণীটা মানে 18 নম্বর শ্রেণীটা, 18 নম্বর শ্রেণী তো 18 নম্বর শ্রেণীটার পারমাণবিক ব্যাসার্ধের একটা কী বলার নাম এক্সেপশান, যে 18 নম্বর শ্রেণীর মৌলগুলো, এইখানে যতগুলো মৌল আছে এইখান থেকে এত দূর অবধি যতগুলো মৌল আছে ততগুলো মৌলর থেকে 18 শ্রেণীর মৌলগুলোর কী বলে আয়তন সব থেকে বেশি হয়। 18 শ্রেণীর মৌলগুলোর আয়তন সব থেকে বেশি হয়, বোঝা গেছে? কিন্তু এই এত দূর অবধি এখান থেকে এত দূর অবধি তুমি যদি বাদিক থেকে ডান দিকে যাও তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কী হবে, হ্রাস পাবে। বোঝা গেছে? কারণ কি দাদা পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পাবার কারণ? দেখো, ধরো যে এটা একটা অ্যাটম, ঠিক? একটা অ্যাটম, এর ভিতরে একটা নিউক্লিয়াস আছে, এরকম। তো বাদিক থেকে যখন আমরা ডান দিকে যাই তখন কি হয়, কি বললাম আমাদের পরমাণু সংখ্যা বাড়ে, পারমাণবিক সংখ্যা বাড়ে, অ্যাটমিক নাম্বার বাড়ে। তো দেখো অ্যাটমিক নাম্বার বাড়া মানে কি হচ্ছে, ধরো যে এখানে আছে হচ্ছে এখানে আছে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ঠিক? তো দেখো বোরনের অ্যাটমিক নাম্বার কত, 5, হ্যাঁ, কার্বনের হচ্ছে 6, তারপর নাইট্রোজেনের 7, অক্সিজেনের হচ্ছে 8, ঠিক? তো তার মানে কি বোরনে 5টা প্রোটন আছে, অ্যাটমিক নাম্বার 5 মানে কি 5টা প্রোটন আছে, আর কি 5টাই ইলেকট্রন আছে, 5টা প্রোটন আছে, 5টা ইলেকট্রন আছে। আবার অক্সিজেনে কি 6টা প্রোটন, 6টা ইলেকট্রন, সেরকমই নাইট্রোজেনে 7টা, ওটা অক্সিজেন, এটা কার্বন, তারপর 7টা প্রোটন, 7টা ইলেকট্রন, সেম টু সেম অক্সিজেনে 8টা প্রোটন, 8টা ইলেকট্রন। দেখো আমরা সেই পড়েছিলাম, মনে আছে কি বলে নামটা বলো, আরে এটাই কি বলে, কুলম্বের সূত্র থেকে আমরা কি জানতে পেরেছিলাম, ফোর্স ইজ ইকুয়াল টু Q1 Q2 ডিভাইডেড বাই r²। হ্যাঁ, আর আরেকটা কথা বলেছিলাম, যদি অপোজিট ফোর্স থাকে, দুজনকে অ্যাট্রাক্ট করে, সেই তোমাদের বলেছিলাম যদি ছেলে আর মেয়ে থাকে একসাথে তাহলে তারা দুজনকে অ্যাট্রাক্ট করবে, ছেলে আর ছেলে সবসময় রিপেল করে, ঠিক আছে? রিপেল করে মানে বিকর্ষণ করে, আর ছেলে আর মেয়ে সবসময় আকর্ষণ করে, ঠিক আছে? সেরকমই তাহলে কি এখানে দেখো একটা প্রোটন হচ্ছে কি পজিটিভ চার্জ আর ইলেকট্রন হচ্ছে কি নেগেটিভ চার্জ। দেখো প্রোটনও বাড়ছে, ইলেকট্রন সংখ্যাও বাড়ছে, তাহলে কি ওরা বেশি অ্যাট্রাক্ট করবে, তাহলে ওটা আরও ছোট হতে থাকবে, ওটা আরও ধরো যে এরকম একটা আছে, যত ইলেকট্রন সংখ্যা বাইরে, যখন ইলেকট্রন সংখ্যা প্রোটন সংখ্যা যত বাড়বে এটা আরও আস্তে আস্তে ছোটো হবে, কারণ এদের মধ্যে ফোর্স বাড়ছে, ঠিক আছে? বোঝা গেছে? তাই কি হয়, বাদিক থেকে ডান দিকে গেলে আমাদের কি বলে, আমাদের পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, হ্রাস পায়। কিন্তু একটা এক্সেপশন, যেটা 18 নম্বর শ্রেণীর প্রত্যেকটা অ্যাটম, মানে ধরো যে এইটা ধরো যে একটা পিরিয়ড নিলাম, বা যেটাকে বলে এই একটা ধরো যে পর্যায় নিলাম, এই পর্যায়ের ধরো যে এখানে হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটা কেন নিচ্ছে, তার নিচেরটা নিচ্ছি, হ্যাঁ, এটা ধরো যে হাইড্রোজেনের পর লিথিয়াম, বেরিলিয়াম, তারপরে কি হয়, তারপরে বোরন টোরন হয়, হ্যাঁ এখানে বোরন হবে, এটা আমি একটু উল্টো রেখে দিয়েছি, টিং টিং টিং, ঠিক আছে? এরকম হবে, এখানে বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন থাকবে, এখানে ফ্লুরিনও হবে, ঠিক? তো তাহলে কি লিথিয়াম থেকে ফ্লুরিন অবধি সব থেকে বেশি পারমাণবিক ব্যাসার্ধ কার, লিথিয়াম সব থেকে বড়, তারপরে কে বড়, তারপরে বেরিলিয়াম বড়, তারপরে কে বড়, তারপরে হচ্ছে কি বোরন বড়, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন, তারপরে অক্সিজেন, সব থেকে ছোটো কে এখানে ফ্লুরিন। কিন্তু আবার এখানে ফ্লুরিনের পরে কি হয়, নিনা মানে নিয়ন কিন্তু সব থেকে ছোটো না, নিয়ন হচ্ছে গিয়ে সব থেকে বড়, মানে এই পাশে যেটা থাকবে সেটা সব থেকে বড় হবে। বোঝা গেছে? গট ইট, ভেরি গুড। এবার দেখবো হচ্ছে গিয়ে ওপর থেকে নিচে নামলে পারমাণবিক ব্যাসার্ধ কমে না বৃদ্ধি পায়। দেখো ওপর থেকে যদি আমরা নিচে নামি, তাহলে পারমাণবিক ব্যাসার্ধ কি হয়, বৃদ্ধি পায়। কেন বৃদ্ধি পায় দাদা পারমাণবিক ব্যাসার্ধ উপর থেকে? দেখো লিথিয়ামের পরে কি হয়, রব সে ফরিয়াদ, এফআর হয় তো, ঠিকঠাক লিখলাম, এফআর রব সে ফরিয়াদ, ঠিক আছে? হেলিনা কি রব সে ফরিয়াদ। তো দেখো হাইড্রোজেনে কটা আছে, কক্ষ একটাই, লিথিয়ামে কটা আছে,
দুটো, 1 2 সেই KL, ঠিক আছে 1 2। তারপরে কি সোডিয়াম আছে, সোডিয়ামে কটা আছে দেখো, সোডিয়ামে মনে করো 1s2 2s2 2p6, তারপরে হচ্ছে কি 3s1 অবধি যাচ্ছে, তাহলে 3 অবধি হচ্ছে, তাহলে সোডিয়ামে কি হচ্ছে 1 2 3। যেহেতু প্রত্যেকটাতে কক্ষ সংখ্যা যেহেতু বৃদ্ধি পাচ্ছে, ওপর থেকে নিচে নামলে যেহেতু কক্ষ সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তার জন্য এদের রেডিয়াসও বৃদ্ধি পাচ্ছে বা এদের ব্যাসার্ধও বৃদ্ধি পাচ্ছে। বোঝা গেছে। তাহলে ওপর থেকে নিচে নামলে কি হয়, ব্যাসার্ধ বৃদ্ধি পেতে থাকে। ঠিক, যে কোনো শ্রেণীতে উপর থেকে নিচের দিকে নামলে মৌলগুলির ব্যাসার্ধ আকার ক্রমশ বাড়তে থাকে। ঠিক আছে, কারণ একটি শ্রেণী বরাবর নিচে নামলে এদের একটি করে নতুন কক্ষ যোগ হয়, একই সঙ্গে পারমাণবিক সংখ্যা বৃদ্ধির ফলে পারমাণবিক সংখ্যাও বাড়তে থাকে, কেন্দ্রের পজিটিভ আধান বাড়ে। এই দুই কারণে সম্মিলিত প্রভাবে পারমাণবিক ব্যাসার্ধ শ্রেণী বরাবর বৃদ্ধি পায়। কোনো পরমাণুর নিউক্লিয়াস থেকে যোজ্যতা কক্ষের সম্ভাব্য দূরত্বকে পারমাণবিক ব্যাসার্ধ বলে। মানে এই নিউক্লিয়াস থেকে যোজ্যতা কক্ষ, এটা যোজ্যতা কক্ষ ধরা যায়, এটা ধরা যায় হাইড্রোজেনের যোজ্যতা কক্ষ, এখান থেকে এই নিউক্লিয়াস থেকে যে ডিস্টেন্সটা তাকে ওর ব্যাসার্ধ বলা হয়, মানে সেম টু সেম। ঠিক আছে, বোঝা গেছে? হ্যাঁ, এইটুখানি বোঝা গেছে। এবার ঠিক আছে, তো এবার আমরা পড়বো কি, এই একটা পড়লাম, তাহলে ওপর থেকে নিচে নামলে কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ বৃদ্ধি পায়, আর বাদিক থেকে ডান দিয়ে গেলে কি হয়, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায়। কারণ বলতে হবে, এদের মধ্যে এক্সেপশন কি, এক্সেপশন হচ্ছে কি 18 নম্বর শ্রেণী, 18 নম্বর শ্রেণী, কারণ এরা সবথেকে বেশি স্টেবল হয়, তো তার জন্য এদের আকারটাও একটু বৃদ্ধি পায়। ঠিক আছে, বোঝা গেছে? 18 নম্বর শ্রেণীতে বললাম না, 18 নম্বর শ্রেণী হচ্ছে সবথেকে বড় লোক। ঠিক, আমি কেন মুচ্ছি, ভুলে গেল। ঠিক আছে, এবার কি পড়বো, এবার আমরা পড়বো হচ্ছে কি আয়নাইজেশন শক্তি। কি পড়বো, আয়োনাইজেশন শক্তি। কি আয়োনাইজেশন শক্তির আয়োনাইজেশন শক্তিটা কি দাদা, কি স্পেলিং ঠিক লিখছি, আয়োনাইজেশন শক্তি, আয়োনাইজেশন শক্তির ক্রম। আয়োনাইজেশন শক্তিটা কি আগে সেটা আগে জানি। দেখো, আমাদের প্রত্যেকটা অ্যাটমের শেষ কক্ষে, একদম শেষ কক্ষে যে ইলেকট্রন, একদম শেষ যে ইলেকট্রনটা যেটা ঢোকে, ধরো যে আমাদের ধরো যে হাইড্রোজেন না লিথিয়াম, ধরো 1s2 2s1, হ্যাঁ, তারপর সোডিয়ামের 1s2 2s2 2p6 3s1, হ্যাঁ। তারপর তুমি ক্যালসিয়াম ধরো, ক্যালসিয়াম মানে কত হচ্ছে, ক্যালসিয়াম ছেড়ে দাও, আমরা এটা কি বেটা মাঙ্গে mg বা বেটা মাঙ্গে, তাই তো। এটা হচ্ছে কি 2, এটা হচ্ছে কি 10, মেবি না 10 না 2, এটা 10ই তো, এটা 2 তো, এটা তো 4, এটা 4, এটা হচ্ছে কি 12। তাহলে বেরিলিয়ামেরটা ধরো 1s2 2s2, বেরিলিয়ামের 1s2 2s2, ঠিক আছে। তারপরে ম্যাগনেসিয়ামের কত হয়, ম্যাগনেসিয়ামের এটা হচ্ছে গিয়ে কার, এটা হচ্ছে কি লিথিয়াম, এটা হচ্ছে কি লিথিয়াম, এটা হচ্ছে কি সোডিয়ামের। ঠিক, ম্যাগনেসিয়ামের কত হয় 1s2 2s2 2p6 3s2। এবার দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম এই যে এসে দুটো ইলেকট্রন আছে, টু মানে তাহলে এস কক্ষ কিরকম দেখতে, এরকম একটা ইলেকট্রন, এরকম একটা ইলেকট্রন, সেই বলেছিলাম লেন উল্টোভাবেই গাড়ি থাকবে। তো আয়নাইজেশন শক্তি কাকে বলে, এই যে শেষ ইলেকট্রন যেটা ঢুকেছে এই কক্ষে, যেটা শেষ ইলেকট্রন ঢুকেছে, বা লিথিয়ামের ক্ষেত্রে এই একটা ইলেকট্রন, বা ক্লোরিন, বা তুমি ফ্লুরিন ধরে নাও, ফ্লুরিন ধরো যে এটা একটা ফ্লুরিনের কি হয়, এটা 9 হয় তো, 1s2 2s2 2p5 হয়, তাই তো। বা ফ্লুরিনের ধরো যে পি কক্ষ তো এরকম দেখতে হয়, 1 2, তো 1 2 3 4 5টা। এই যে শেষ ইলেকট্রন কোথায় ঢুকেছে আমাদের দাদা, শেষ ইলেকট্রন ঢুকেছে হচ্ছে গিয়ে এই জায়গাটাতে, থেকে আমাদের শেষ ইলেকট্রন ঢুকেছে। এবার এই শেষ ইলেকট্রনটাকে এখান থেকে বের করতে যে পরিমাণ শক্তি লাগে তাকে বলা হয় আয়োনাইজেশন শক্তি। শেষ ইলেকট্রনটাকে এখান থেকে বের করতে যে পরিমাণ শক্তি লাগে, এর ক্ষেত্রে এই একটা, এটা হচ্ছে ক্লোরিন, এটা ফ্লুরিনের ক্ষেত্রে ধরো যে এইটা, ঠিক আছে, বা বেরিলিয়ামের ক্ষেত্রে এইটা,
এই একটা ইলেকট্রন মানে সেটা যেটা আলগাভাবে সব দেখো শেষ ইলেকট্রন যেটা ঢোকে সেটা সব থেকে আলগাভাবে থাকে, কারণ সেটা নিউক্লিয়াস থেকে সব থেকে বেশি দূরে থাকে, তাই এদের মধ্যে অ্যাট্রাকশন পাওয়ারটা সব থেকে কম হয়। হ্যাঁ হ্যাঁ ঢুকছে মাথায় ঢুকছে নাকি ঢুকছে না কিছু? কি বলতে চাইছি আমি বুঝতে পারলে? আমি বলছি যেটা ধরো যে তোমার থেকে তোমার মানে মানে ধরো যে ওই যে ফোর্স ইজুকাল টু আমরা কি জানি, এফ ইজুকাল টু কে Q1 Q2 বাই আর স্কোয়ার, জানি তো। এবার রেডিয়াস যত বাড়বে ফোর্স তত কমবে। তো শেষ ইলেকট্রনটা সব থেকে দূরে থাকে, তাই ওদের মধ্যে ওর মধ্যে আর মলিকিউলটার মধ্যে অ্যাট্রাকশন সব থেকে কম থাকে। তাই শেষ ইলেকট্রনটাকে বের করতে যে পরিমাণ ওই কম শক্তিটা যেটা লাগে তাকেই বলা হয় হচ্ছে কি আয়োনাইজেশন শক্তি, ঠিক আছে? এবার দাদা আমাকে একটু লিখে দেখাও কি বলতে চাইছো তুমি। আয়োনাইজেশন শক্তি গ্যাসীয় অবস্থায় থাকা, ভাই সাহেব কত বড় লিখেছে এখানে, আমাকে কত লিখতে হবে। কি গ্যাসীয় অবস্থায় থাকা কোনো মৌলের কোনো প্রসম এবং বিচ্ছিন্ন পরমাণু, কোনো মৌলের কোনো প্রসম এবং বিচ্ছিন্ন পরমাণু যখন সর্বনিম্ন শক্তিস্তরে থাকে, তারপর কই গেল শক্তিস্তরে থাকে, তখন পরমাণুর সর্ববহিস্থ কক্ষে সবচেয়ে আলগাভাবে পরমাণুর সর্ববহিস্থ কক্ষের সবচেয়ে আলগাভাবে এই ভাই স্পেলিং ঠিকঠাক লিখছি তো? সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে এরম ভাবে ইলেকট্রনটিকে লিখবে না, স্পেলিং লিখবে, ঠিক আছে? ইলেকট্রনের স্পেলিং আমি কুড়ে জীবনে। ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণী ক্ষেত্র থেকে ভাই সাহেব কত বড় লিখেছে, মুছে যা। হ্যাঁ, নিউক্লিয়াসের আকর্ষণী ক্ষেত্র থেকে আকর্ষণী হ্যাঁ ঠিকঠাক স্পেলিং লিখেছে, আকর্ষণী ক্ষেত্র থেকে নিউক্লিয়াসের আকর্ষণী ক্ষেত্র থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে পরমাণুটিকে একক চার্জযুক্ত তো গেল ধনাত্মক আয়নে পরিণত করতে যে ন্যূনতম ও ভাই সাহেব আজকের আমি শেষ করতে পারবো না, যে ন্যূনতম স্পেলিংটা ঠিকঠাক লিখছি তো আমি? হ্যাঁ,
ন্যূনতম যে ন্যূনতম কই গেল ভাই সাহেব, হ্যাঁ, যে ন্যূনতম শক্তির প্রয়োজন, শক্তির প্রয়োজন প্রয়োজন যে ন্যূনতম শক্তির প্রয়োজন কই গেল তাকে প্রয়োজন হয় তাকে ওই মৌলের প্রথম আয়নাইজেশন শক্তি বলে। তাকে ওই মৌলের প্রথম আয়নাইজেশন শক্তি বলে। ঠিক আছে, এটা লিখে নেবে। হ্যাঁ, কুড়ে লাগছে আমার। কি দেখেছো কত বড় পয়সা, এটাতে 2 নম্বর দেওয়া উচিত। কি আয়নাইজেশন শক্তি কাকে বলে? গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের কোনো প্রসম এবং বিচ্ছিন্ন পরমাণু যখন সর্বনিম্ন শক্তি স্তরে থাকে, মানে একদম লাস্ট ইলেকট্রন যেটাকে বলছিলাম, ওটাকে সর্বনিম্ন শক্তি স্তর বলা হয়। ঠিক আছে, ধরো যেটা হাইড্রোজেন, এই যে লাস্ট যে ইলেকট্রনটা আছে ওটা সর্বনিম্ন শক্তি স্তরে, মানে এটা সর্বনিম্ন শক্তি স্তরে। যদি তুমি এনার্জি দিয়ে এটাকে তুমি আরও বাইরেও করতে পারো, বাইরের শক্তি স্তরেও করতে পারো, কিন্তু এটা কোথায় থাকতে হবে? এই সর্বনিম্ন শক্তি স্তরেই থাকতে হবে, মানে যেখানে আমরা এমনি লিখছি সেই শক্তি স্তরেই থাকতে হবে। ঠিক আছে, তুমি হিটেতে দাওনি সেরকম অবস্থাতে। তো সর্বনিম্ন শক্তি স্তরে থাকে তখন পরমাণু সর্ববহিস্থ কক্ষে সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে, এই যে সবচেয়ে আলগাভাবে আবদ্ধ, এটা আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণী ক্ষেত্র থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে পরমাণুটিকে একক চার্জযুক্ত, তোমাদেরকে আমি বলেছি যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে সেটা কি হয়েছে? একক চার্জযুক্ত। সহজে লিথিয়াম থেকে যদি একটা ইলেকট্রন যদি বের করে দাও, তাহলে কি হয়ে যাবে? সেটা লিথিয়াম প্লাস ইলেকট্রন বের করে দিলে প্লাস হয়ে যায়, ইলেকট্রন নিয়ে এলে বা যোগ করলে তাই সেটাই কি বলা হয়? মাইনাস। ঠিক আছে, কই গেল? কক্ষে সবচেয়ে আলগাভাবে আবদ্ধ ইলেকট্রনটিকে নিউক্লিয়াসের আকর্ষণী ক্ষেত্র থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন করে পরমাণুটিকে একক চার্জযুক্ত ধনাত্মক আয়নে পরিণত করতে যে ন্যূনতম শক্তির প্রয়োজন হয় তাকে সেই মৌলের প্রথম আয়নাইজেশন শক্তি বলে। ঠিক আছে, বোঝা গেছে? এরপরেও তুমি যদি আরও ইলেকট্রন বের করো তাহলে সেটা দ্বিতীয় আয়নাইজেশন শক্তি হবে। তারপর 8টি ইলেকট্রন বের করলে হয়ে যাবে তৃতীয়, চতুর্থ, পঞ্চম। বোঝা গেছে? সাব্বাস, ভেরি গুড। তো এবার আয়নাইজেশন শক্তির ক্রমটা কি হয় দাদা, আমাকে একটু বলো। দাঁড়াও, তার আগে এটাকে আমাকে মুছতে হবে। আজকের ভাইরা 1.5 ঘন্টার বেশি হয়ে যাবে না? মাথা খারাপ হয়ে যাবে আজকে আমার। কালকে ওইটা আমি পড়িয়ে দিয়েছিলাম, আমাকে আবার করে পড়াতে হলো বলে আমার এত টাইম লাগছে। সো সরি। তো এবার দেখো, ধর যে পর্যায় সারণী আছে, পর্যায় সারণীর ডান দিক থেকে বাঁ দিকে গেলে আয়নাইজেশন শক্তি কি হয়? বৃদ্ধি পায়। ডান দিক থেকে বাঁ দিকে গেলে আয়োনাইজেশন শক্তি কি হয়? বৃদ্ধি পায়। আয়নাইজেশন শক্তি বৃদ্ধি পায়। কেন দাদা আয়নাইজেশন শক্তি বৃদ্ধি পায়? কারণ আমি তোমাকে বলেছিলাম যে যার কাছে 7টা ইলেকট্রন ধরা যে আছে, ঠিক আছে, 7টা ইলেকট্রন আছে, কিন্তু ওর আর একটা ইলেকট্রন হলে ওর হয়ে যাবে। তো ও কাউকে ইলেকট্রন কখনো দিতে চায় না। যেরকম ফ্লুরিনের কথা বলছি, ফ্লুরিনের কাছে কটা ইলেকট্রন আছে? টোটাল 9টা ইলেকট্রন। তার মধ্যে শেষ কক্ষে কটা ইলেকট্রন আছে? 1s2 2s2 2p5। তাহলে শেষ কক্ষে 7টা ইলেকট্রন আছে। ওর আর একটা ইলেকট্রন হলে ও পুরো স্টেবল হয়ে যাবে। দেখো, সবাই যায় স্টেবল হতে জীবনে, ঠিক আছে? আর স্টেবল মানে হচ্ছে হিলিয়াম লিথিয়াম, যে বলক্স, ঠিক আছে? হিলিয়াম বলছি কেন? হিলিয়াম, নিয়ন, আর্গন, ঠিক আছে? ইনানিনা, অর্কারিনা, জিরোডান, ঠিক আছে? ওরা হতে চায়, মানে নিষ্ক্রিয় গ্যাস হতে চায় সবাই, ঠিক আছে? তার জন্য সবাই যে 8টি ইলেকট্রন যাতে হয়ে যায়, শেষ কক্ষে সবার 8টি ইলেকট্রন যাতে হয়ে যায় তারা চায়। তো এবার ওরা দেখতে পাচ্ছে আমার আর 1টি ইলেকট্রন হলে আমার হয়ে যাবে, তো আমি বেকার আমার 1টি ইলেকট্রন লুজ কেন করবো, তাই না? তার জন্য ইলেকট্রন দিতে চায় না। তাই এদিক থেকে এদিকে গেলে দেখবে এইটা তত ভরতে থাকবে, এই মানে কক্ষ তত ভরবে, মানে বাঁ দিক থেকে ডান দিকে গেলে কক্ষ তত ভরবে। আর ডান দিকে এদিকে কি আছে? এদিকে আছে হচ্ছে লিথিয়াম 1s2 2s1 2s1। তো দেখো, এর কাছে 1টি ইলেকট্রন আছে, এর চাইলেই দিয়ে দিতে পারে। হ্যাঁ, আর ঠিক আছে, এক টাকা আছে, কোনো অসুবিধা দিয়ে দিয়েছে, আমার স্টেবল হতে এখন অনেক দেরি আছে। বা আরেকটা কথা ভাবতে পারে যে আমি যদি যদি ইলেকট্রন দিয়ে দিই, আমি 2s হয়ে যাচ্ছে, তাহলে এটাও তো
হিলিয়ামের কত হয়? হিলিয়ামের কত হয়? হিলিয়ামের হচ্ছে কি 1s2। হ্যাঁ, ও এটাও ভাবতে পারে যে আমি যদি একটা ইলেকট্রনকে দিয়ে দিই তাহলে আমি হিলিয়াম হয়ে যেতে পারি, যদি লিথিয়ামের কথা ভাবতে পারে। বুঝতে? হিলিয়ামও তো বড় লোকস, তাই তো? হিলিয়ামও মানে দেখো হিলিয়ামও সবথেকে স্টেবেল, তো হিলিয়ামও স্টেবেল। তার জন্য লিথিয়াম এটাও ভাবতে পারে, লিথিয়াম বা সোডিয়ামের কি হয় 1s2 2s2 2p6 3s1, তাই তো? সোডিয়াম এটা ভাবতে পারে আমি যদি একটা ইলেকট্রন দিয়ে দিই তাহলে আমি এইটা না, ফ্লুরিনের পরে কি হয়? ফ্লুরিনের পরে নিনা মানে নিয়ন হয়ে যেতে পারে, নিয়ন হয়ে যেতে পারে। বোঝা গেছে? এ তো ভাবতেই পারে সোডিয়ামও। তাই এরা চায় যে এই একটা ইলেকট্রনটাকে আগে বের করে দিই আমি বেশি স্টেবল হয়ে যাবো বাবা। বোঝা গেছে? তাই এদের আয়োনাইজেশন শক্তি কম হয়, কারণ এদের একটা ইলেকট্রন বের করতে কম শক্তি লাগে। কিন্তু এদের মানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন বা এদিকে অক্সিজেন, তারপর অক্সিজেনের নিচে কি আছে? অক্সিজেনের নিচে আছে স্টাইলসে টিপো, অক্সিজেনের নিচে আছে সিলিকন, তারপরে কিছু একটা নাম এসি, তারপর টিই, ঠিক আছে, পোলোনিয়াম। ওরা চায় না ইলেকট্রনটা দিতে। বোঝা গেছে? তারপর নাইট্রোজেনও আছে, ওই অক্সিজেন নাইট্রোজেন, এইদিকে অক্সিজেন নাইট্রোজেন কার্বনের ইলেকট্রনটাকে লুজ করতে চায় না। বোঝা গেছে? চায়, এদের থেকে বেশি চায়, মানে ধরো যে ফ্লুরিনের থেকে বেশি চায়, কিন্তু আবার লিথিয়ামের থেকে কম চায়। বোঝা গেছে? এরকমভাবে তুমি কম্প্যারিজন করে বুঝতে পারো। তাহলে তোমাকে যদি কেউ আয়নাইজেশন শক্তি দিয়ে বলে সেটা কীভাবে হবে? এদিক থেকে এদিকে কি হয়? বৃদ্ধি পায়, কি আয়নাইজেশন শক্তির হার বৃদ্ধি পায়। আবার এইখানে আবার একটা এক্সেপশনালও কেস আছে, কি দাদা এক্সেপশনাল কেস? দেখো, লিথিয়ামের আয়নাইজেশন শক্তি হচ্ছে কি সবথেকে কম, এই যে কেন বলে দিলাম। তাহলে লিথিয়ামের কি আয়নাইজেশন শক্তি সবচেয়ে কম। তারপরে হচ্ছে কি বেরিলিয়াম, তারপরে লিথিয়ামের পরে কি বেরিলিয়াম, তারপরে হচ্ছে কি বোরন, তারপরে কার্বন, তারপরে অক্সিজেন, তারপরে নাইট্রোজেন। এবার নাইট্রোজেনের পরে একটা ট্রেন্ড একটুখানি ভাঙবে। কি ভাঙবে? অক্সিজেন হবে, তারপরে আবার ফ্লুরিন। নাইট্রোজেনের আয়নাইজেশন শক্তি অক্সিজেনের থেকে বেশি। কেন দাদা নাইট্রোজেনের আয়নাইজেশন শক্তি অক্সিজেনের থেকে বেশি? নাইট্রোজেনের ফর্ম কী হয় জানো? ইলেকট্রনিক কনফিগারেশন বা ইলেকট্রন বিন্যাস। নাইট্রোজেন ইলেকট্রন বিন্যাস হয় 7, যেহেতু 7, তাহলে 1s2 2s2 2p3, তাই তো? হ্যাঁ, এবার দেখো এখানে যেহেতু 3টি ইলেকট্রন আছে 1 2 3, দেখো এটা হাফ ফিল্ড, এর পি অরবিটালটা হাফ ফিল্ড বা অর্ধেক ভর্তি আছে। তো এ ফিল নিতে পারে যে হ্যাঁ ভাই সাহেব অর্ধেক ভর্তি আছে, আমি দেব না, আমি অর্ধেক তো আছি, আমি দিলেও কি যায় আসে, নিলেও কি যায় আসে, আমি আমার জায়গায় যেরকম আছে সেরকমই থাকবো। তার জন্য নাইট্রোজেন নিতেও চায় না, আবার দিতেও চায় না। বুঝতে পেরেছো? ইলেকট্রন না তো নিতেও চায়, দিতেও চায় না। এটা হচ্ছে কি নাইট্রোজেনের প্রবৃত্তি। তার জন্য এখানে এক্সেপশনালটা আসে যে নাইট্রোজেনের আয়নাইজেশন শক্তি অক্সিজেনের থেকে বেশি হয়। বোঝা গেছে? আবার ফ্লুরিনের তো দেখলেই, ফ্লুরিন তো সব থেকে বেশি হবে, ফ্লুরিন তো দিতেই চাইবে না। ঠিক আছে, এই ট্রেন্ডটা একটুখানি মনে রাখবে। নর্মালি দেখো এটা মনে রাখা খুব সোজা। প্রথমে লিথিয়াম, আমরা জানি বাদিক থেকে ডান দিকে গেলে আয়নাইজেশন শক্তি সব থেকে বাড়ে, তাহলে কি লিথিয়াম, তারপরে হচ্ছে কি বেরিলিয়াম, তারপরে বোরন, কার্বন, নাইট্রোজেন, তারপরে নাইট্রোজেন যেহেতু হাফ ফিল্ড হয়, তারপরে কি হবে অক্সিজেন, তারপরে হবে ফ্লুরিন। বোঝা গেছে? এইটা কিন্তু পরীক্ষাতে আসে, এরকম কিন্তু পরীক্ষাতে আসতেই পারে এবং আসছেও এমসিকিউতে। তবে যদি এমসিকিউ করার খুব ইচ্ছা থাকে বা এমসিকিউ যদি করার ইচ্ছা থাকে তাহলে কিন্তু এটা খুব ইম্পর্টেন্ট অ্যান্ড ইউ হ্যাভ টু রিমেম্বার ইট। তোমাকে বলতে পারে যে আয়নাইজেশন শক্তির হারে লেখো, এরকমভাবে লিখতে হবে। বোঝা গেছে? এবার দেখো হয়েছে, বোঝা গেছে? এইটা কিন্তু মনে রাখবে, এটা খুব ভালো করে মনে রাখবে, ঠিক আছে? এবার এটা কিন্তু মনে রাখবে, কেন বললাম কারণও বলে দিলাম, এটা হাফ ফিল্ড হয় তাই। এবার দেখো ওপর থেকে যদি নিচে আসি, ধরো যে এইখানে আছে হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম,
पोटेशियम है लीना की रब से আরবি রব সে ফরিয়াদ। ওপর থেকে যদি নিচে আসে তাহলে আয়নাইজেশন শক্তি তাহলে কী হয়, ওপর থেকে নিচে আসলে আয়নাইজেশন শক্তি হ্রাস পায়। কী হয়, আয়নাইজেশন শক্তি, ভাই সব স্পেলিং কী সব লিখছি, হ্রাস পায়। বোঝা গেছে, হ্রাস পায়। কেন দাদা হ্রাস পায়? কারণ হচ্ছে গিয়ে দেখো, হাইড্রোজেনে একটা কক্ষ আছে, লিথিয়ামে দুটো আছে, হ্যাঁ, সোডিয়ামে একটা দুটো তিনটে, তারপর কি পটাশিয়ামে একটা দুটো তিনটে চারটে আছে। হ্যাঁ দেখো, ওপর থেকে নিচে নামে যেহেতু রেডিয়াস বৃদ্ধি পায়, তাই ওদের মধ্যে অ্যাট্রাকশনটাও কমে, ফোর্সটাও কমে। ইলেকট্রনটা, এখানে যে ইলেকট্রনটা আছে আর এখানে যে নিউক্লিয়াসটা আছে, তাদের মধ্যে কি হয়, ফোর্সটাও কমে নিশ্চয়ই, যেহেতু ডিস্টেন্স বেড়ে যাচ্ছে। এফ ইজুকাল টু কি জানি, এফ ইজুকাল টু আমরা জানি কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখো ডিস্টেন্স বাড়ছে তাই ফোর্সটা কমছে, তাই ইলেকট্রনটাকে বের করাটা খুব সোজা, খুব সোজা হয়ে যাচ্ছে। তাই কি ওপর থেকে নিচে এলে আয়নাইজেশন শক্তি হয়, কি বলে, কমতে থাকে, মানে হ্রাস পায়। ঠিক আছে, বোঝা গেছে, খুব সোজা, সাবাস, ভেরি গুড। আর দুটো জিনিস আছে ভাই সাহেব, পড়ি দিয়ে আমি ছুটি, এই চ্যাপ্টার শেষ হয়ে যাবে, মানে এই চ্যাপ্টার না, এই টপিকটা শেষ হয়ে যাবে, মানে এই যে পর্যায় সারণী, কালকের থেকে তারপর অন্য চ্যাপ্টার স্টার্ট করবো, মানে অন্য চ্যাপ্টার অন্য টপিক। ঠিক আছে, এবার কি তড়িৎ ঋণাত্মকতা, কি তড়িৎ ধনাত্মকতা আমি লিখতে গেছি, তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতার ট্রেন্ড কি, সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো মৌলের পরমাণু বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে ক্ষমতা বা প্রবণতাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। মানে কি বলছে, মানে বলছে হচ্ছে কি, কোনো একটা ধরো যে এমনি কোনো একটা মৌল আছে, সে কোনো একটা ইলেকট্রনকে নিজের দিকে টানার যে ক্ষমতা, ধরো যে কোনো ধরো যে ফ্লুরিন না, ধরো যে ক্লোরিন, হাইড্রোজেন আর ক্লোরিন এরকম একটা সমযোজী বন্ধন করে আছে, ঠিক আছে। তো হাইড্রোজেন একটা ইলেকট্রন ক্লোরিনকে দিয়েছে, হ্যাঁ, আর ক্লোরিনও একটা ইলেকট্রন দিয়েছে। এইখানে দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে দুটো বন্ধু মিলিয়ে একটা ধরো জিনিস কিনছে, তাহলে কি হচ্ছে, এইখানে একটা হাইড্রোজেনও একটা ইলেকট্রন দিচ্ছে আর ক্লোরিনও একটা ইলেকট্রন দিচ্ছে। ক্লোরিনের 7টা ইলেকট্রন ছিল, ও একটা ইলেকট্রন দিয়ে দিল না, ওই দুটো মিলিয়ে তারপর বন্ড হচ্ছে। তো তখন এই যে 7টা ইলেকট্রন তো এরকম দেখো, এরকম ক্লোরিনের 7টা ইলেকট্রন হচ্ছে, তো 1 2 3 4 5 6, হাইড্রোজেনের এই একটা ইলেকট্রন আছে আর ক্লোরিনের এই একটা ইলেকট্রন। এবার এটা যখন বন্ড তৈরি করে তখন এটা এরকমভাবে এই দুটো শুধু জুড়ে যায়, ঠিক আছে। তো এই যে ক্লোরিন কি করবে, যেহেতু ক্লোরিন একটুখানি চায় ওর কাছে একটু ইলেকট্রনটাকে রাখতে চায়, কারণ ক্লোরিন হচ্ছে গিয়ে, মানে ক্লোরিন চায় হচ্ছে ওর কাছে ইলেকট্রনটা রাখতে, তাহলে ওর কাছে যদি ইলেকট্রনটা থাকে ও তাহলে একটুখানি স্টেবল বেশি হয়ে যাবে। সেই আমি বললাম সবাই নিষ্ক্রিয় গ্যাস হতে চায়, বা যেটাকে বলে আমাদের ইংলিশে কি বলে, সবাই বড়লোক হতে চায়, ইংলিশে বলে না, সবাই বড়লোক হতে চায়, তাই ও কী চায়, ওই ইলেকট্রনটাকে নিয়ে নিতে চায়। আবার হাইড্রোজেনের তো কোনো ব্যাপার নয়, হাইড্রোজেন যদি 0 হয়ে যায় তাই হাইড্রোজেন কেউ যায় আসে না। আমি বলেছিলাম হাইড্রোজেন তড়িৎ ধনাত্মক প্রকৃতির হয়, তো ইলেকট্রন দিয়ে দিতে ও কোনো অসুবিধা নেই। তাই এই যে তার জন্য এই যে এই ইলেকট্রনটা আছে, এই ইলেকট্রনটা হালকা এইদিকে শিফট হয়ে যায়, এরকম জায়গায় চলে আসে, ঠিক আছে। এইটাকে যে আকর্ষণ করার ক্ষমতা, হ্যাঁ, এই যে এই ইলেকট্রনটাকে যে আকর্ষণ করার ক্ষমতা, তাকেই বলা হয় তড়িৎ ঋণাত্মকতা, তাকেই বলা হয় এই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা। বোঝা গেছে? তাহলে দেখো কি লিখবো এটার ডেফিনিশনটা, সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো মৌলের, কি স্পেলিং ঠিকঠাক লিখছি দাদা? না, সমযোজী বন্ধনে আবদ্ধ সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো মৌলের সমযোজী বন্ধনে আবদ্ধ কোনো মৌলের পরমাণুর বন্ধন সৃষ্টিকারী
বন্ধন সৃষ্টিকারী সংযোজিত বন্ধন আবদ্ধ কোনো মৌলের বন্ধন সৃষ্টিকারী ইলেকট্রন জোড়কে, ওই যে ইলেকট্রন জোড় ছিল, ইলেকট্রন জোড়কে তোমরা কিন্তু লিখবে ভালো করে, জোড়কে, ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে, নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে, আকর্ষণ করার ক্ষমতাকে ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। ওই মৌলের তড়িৎ ঋণাত্মকতা বলে। ঠিক আছে, বোঝা গেছে কাকে বলে তড়িৎ ঋণাত্মকতা। এবার দেখো কোনো পর্যায়ে বাম দিক থেকে ডান দিকে গেলে পরমাণু মৌলগুলির তড়িৎ ঋণাত্মকতা ক্রমশ বৃদ্ধি পায়। কি, বাম দিক থেকে যদি ডান দিকে যাওয়া যায় তাহলে কি হবে, তড়িৎ ঋণাত্মকতা ক্রমে বৃদ্ধি পায়। কারণ কি বললাম ধরো যে এখানে আছে লিথিয়াম আছে, তো লিথিয়ামের কি হয় 1s2 2s1। হ্যাঁ, এবার কি চাইবে, এই একটি ইলেকট্রন যদি আমি দিয়ে দিই তাহলে আমার ভালো হবে, তাহলে আমি হিলিয়াম হয়ে যেতে পারবো, 1s2 নিষ্ক্রিয় গ্যাসের কনফিগারেশন পেয়ে যাবো, তাহলে আমি স্টেবল হয়ে যাবো, তাহলে আমি বড়লোকস বলতে পারবো সোশ্যাল মিডিয়ায়। তার জন্য একই চায় একটা ইলেকট্রন দিয়ে দিই, বাবা দিয়ে দিই। তাই এ তো চায় না যে ইলেকট্রনটাকে রাখতে নিজের কাছে। এইদিকে যদি ফ্লুরিনের কথা ভাবো, ফ্লুরিন 1s2 2s2 2p5, তো কি চাইবে, আমি যদি একটা ইলেকট্রন নিয়ে নিই তাহলে আমি নিয়ন হয়ে যেতে পারি, তাহলে আমি নিয়ন না, ধরো যে কি আছে হিনা নিনা, হ্যাঁ নিয়ন, হিনা নিনা, তাহলে আমি নিয়ন হয়ে যেতে পারি, নিয়ন, সেটাও বড়লোকস। তো আমি একটা ইলেকট্রন নিয়ে নিই, তাহলে আমি একটা ইলেকট্রন টানি নিচের দিকে, বোঝা গেছে। তার জন্য বাদিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা কী হয়, বৃদ্ধি পায়। এবার দাদা ওপর থেকে নিচে গেলে কী হয়, ওপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কী হয়, হ্রাস পায়। ঠিক বাদিক থেকে ডান দিকে গেলে তড়িৎ ঋণাত্মকতা কী হয়, বৃদ্ধি পায়। আবার ওপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতা কী হয়, হ্রাস পায়। কি হয়, হ্রাস পায়। বোঝা গেছে, খুব সোজা, খুব ভেরি গুড। হ্যাঁ ঠিক আছে। এবার তোমাদের যদি কেউ জিজ্ঞাসা করে ওপর থেকে নিচে তুমি একটা বানাও, ধরো যে ওপর থেকে ধরো যে নিচে যেরকম ফ্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন, বোঝা গেছে। আগে আমি এটাকে জানো তো অ্যান্টিমনি বলতাম, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাস্টাটিন। ঠিক, বোঝা গেছে। একই শ্রেণী বরাবর নিচের দিকে নামলে একটি করে ইলেকট্রন কক্ষ যোগ হয়, ফলে বন্ধন ইলেকট্রন জোড় নিউক্লিয়াস থেকে দূরে সরে যায় এবং নিউক্লিয়াসে বন্ধন ইলেকট্রন জোড়ের প্রতি আকর্ষণের প্রবণতা হ্রাস পায়। মানে ওই যেহেতু বড় হচ্ছে, ওপর থেকে নিচে গেলে যেহেতু রেডিয়াস বাড়ছে বা বড় হচ্ছে ওরা, মানে প্রত্যেকটা এলিমেন্ট, তার জন্য তাদের কি আকর্ষণটাও কমে যায়, মানে ফোর্সটাও কমে যায়, তার জন্য তারা টানতেও একটু সংকুচিত করে, বোঝা যায়, যেহেতু বড় হয়ে গেছে না। এবার কি জারণ আর বিজারণ ধর্ম, ভাই সাহেব এটা হয়ে গেল আজকে শেষ। আচ্ছা সরি, অনেক বড় হয়ে গেছে, কিছু করার নেই, এটাকে আমার যে শেষ করতেই হতো, সো সরি। এটা যদি আমি না শেষ করতাম অসুবিধা হয়ে যেত, তাই আমি যে একটু এটা বাড়িয়ে দিয়েছি, সো সরি। হ্যাঁ, এবার কি জারণ বিজারণ ধর্ম কাকে বলে দাদা? জারণ বিজারণ কোনো পরমাণুর ইলেকট্রন গ্রহণের প্রবণতাকে বলে যত বেশি তাকে বলা হয় সেই পরমাণুর কোনো পরমাণুর ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি সেই পরমাণুর তত শক্তিশালী জারক। আবার যে পরমাণুর ইলেকট্রন ত্যাগের প্রবণতা যত বেশি সেই পরমাণু তত শক্তিশালী বিজারক। আমি তোমাদেরকে এটা বলেছিলাম, যারা ইলেকট্রন যত নিতে চায়, নিজের কাছে নিতে চায়, তারা হয় হচ্ছে কি জারক পদার্থ, আর যারা ইলেকট্রন দিতে চায় তাদেরকে বলা হয় বিজারক পদার্থ। বোঝা গেছে? এটা আমি আর লিখছি না। কি জারণ বিজারণ ধর্মটা কি? কোনো পদার্থের ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি তাদেরকে বলা হয় জারক, এবং কোনো পদার্থের ইলেকট্রন ত্যাগের মানে দিয়ে দেওয়ার প্রবণতা যত বেশি তাদেরকে বলা হয় বিজারক। বলতে লিথিয়াম কি? লিথিয়াম জারক না বিজারক পদার্থ? 1s2 2s1 জারক না বিজারক পদার্থ? দাদা লিথিয়াম হচ্ছে গিয়ে
বিজারক পদার্থ কি? বিজারক পদার্থ, কারণ এই একটি ইলেকট্রন দিয়ে দিতে চায়, তাই লিথিয়াম হচ্ছে গিয়ে বিজারক পদার্থ। এদিকে ফ্লুরিন 1s2 2s2 2p5, এ কি দাদা? এ হচ্ছে গিয়ে জারক পদার্থ। এ কি? জারক পদার্থ। কারণ কি? এ চায় হচ্ছে গিয়ে একটা ইলেকট্রন নিয়ে নিতে নিজের কাছে, একটা ইলেকট্রন নিজের কাছে রাখতে। বোঝা গেছে? এটা বোঝা গেছে। এবার দেখো, পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে অগ্রসর হলে মৌলের জারণ বিজারণ ক্ষমতা হ্রাস পায়। বিজারণ ক্ষমতা হ্রাস পায় মানে এদিক থেকে দিয়ে গেলে বিজারণ ক্ষমতা হ্রাস পায়, কারণ দেখো এর কাছে একটা ইলেকট্রন, একটা দিয়ে দিলে খুশি হয়ে যাবে, তারপরের কাছে দুটো ইলেকট্রন থাকবে। লিথিয়ামের পরে কি হয়? লিথিয়ামের পরে বেরিলিয়াম হয়, এর কাছে দুটো ইলেকট্রন থাকবে। এ চাই হচ্ছে গিয়ে ঠিক আছে দিয়েও দিই, কিন্তু এর থেকে কম প্রবণতা। তারপর বেরিলিয়ামের পরে বোরন, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন, অক্সিজেন, তারপরে ফ্লুরিন, তারপরে এদিকে হয় হচ্ছে কি নিয়ন। নিয়নটা পুরো বাদ, কারণ নিয়ন তো কিছুই চায় না, ঠিক আছে। এবার তাই এদিক থেকে এদিকে যত যাবে এর কাছে দেখো দুটো ইলেকট্রন থাকবে, এর কাছে তিনটে থাকবে। মানে আমি এটা ইলেকট্রন বলছি, কী বলার নাম আমাদের যোজ্যতা কক্ষে, এর কাছে তিনটের কারণ দেখো 1s2 2s1 2s2 2p1, এই দেখো তিনটি ইলেকট্রন, টোটাল তিনটি ইলেকট্রন। তাই এর কাছে তিনটি ইলেকট্রন, কার্বনের কাছে চারটি ইলেকট্রন, এর কাছে পাঁচটা। তো এদিক থেকে দিয়ে গেলে এরা ইলেকট্রন দেওয়ার থেকে ইলেকট্রন নেওয়ার প্রবণতা এদের বাড়তে থাকে। তাই কি বাঁ দিক থেকে ডান দিকে গেলে বিজারণ ক্ষমতা কি হয়? বিজারণ ক্ষমতা বাঁ দিক থেকে ডান দিকে গেলে বিজারণ ক্ষমতা, বিজারণ বা বিজারণ ক্ষমতা কি পর্যায়ে বৃদ্ধি পেলে জারণ ক্ষমতা বৃদ্ধি পায়। জারণ ক্ষমতা বৃদ্ধি পায় মানে কারোর কাছে নেওয়ার। বিজারণ ক্ষমতা কি হয়? ক্ষমতা হ্রাস পায়। বিজারণ ক্ষমতা যদি হ্রাস পায় তাহলে কি হবে? জারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, সিম্পল, বৃদ্ধি পায়। বোঝা গেছে? এবার দাদা ওপর থেকে নিচে এলে কি হয়? ওপর থেকে নিচে এলে জারণ ক্ষমতা বৃদ্ধি পায়, মানে যেহেতু ওদের চলে যায়, কি বলো আমাদের নাম? আরে বলো না, যেহেতু ওদের ডিস্টেন্সটা বেড়ে যায় বা বড় হয়ে যায় মলিকিউলগুলো, তার জন্য কি জারণ ক্ষমতা কি হয়? জারণ ক্ষমতা মানে কি? জারণ ক্ষমতা যারা শক্তিশালী, হ্যাঁ, ওপর থেকে নিচে গেলে জারণ ক্ষমতা কি হয়? হ্রাস পায়। জারণ ক্ষমতা হ্রাস পায়, আর বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়। বোঝা গেছে? হ্যাঁ, এবার কারণগুলো আমি প্রত্যেকটা, এই চারটেই ছিল, এই প্রত্যেকটারে আমি কারণ বলেছি কেন বিজারণ ক্ষমতা বৃদ্ধি পায়, কেন জারণ ক্ষমতা হ্রাস পায়, কেন রেডিয়াস বৃদ্ধি পায়, কেন রেডিয়াস হ্রাস পায়, কোথায় আয়নাইজেশন শক্তি বৃদ্ধি পায়, হ্রাস পায়, তারপর আরেকটা কী ছিল, তড়িৎ ঋণাত্মকতা কখন হ্রাস পায়, বৃদ্ধি পায়। তো দেখো তোমাদের দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট এদের মধ্যে। আয়নাইজেশন শক্তি কাকে বলে? হ্যাঁ, এবার তোমাদের বলতে পারে যে সেকেন্ড পিরিয়ডে বা সেকেন্ড পর্যায়ে বা দ্বিতীয় পর্যায়ে আয়নাইজেশন শক্তির হারটা লেখো কীরকমভাবে। ওই যেটা বললাম আমি যেটা বললাম, বোরন না, লিথিয়ামে সব থেকে কম আয়নাইজেশন শক্তি, তারপরে হচ্ছে গিয়ে বেরিলিয়াম, তারপরে হচ্ছে গিয়ে বোরন, তারপরে কার্বন, তারপরে নাইট্রোজেন, কিন্তু তারপরে আগে হয়ে যায় অক্সিজেন, তারপরে হয় হচ্ছে গিয়ে ফ্লুরিন, তারপরে সেম, তারপরে এদিকে ফ্লুরিন। এটা যেন মনে থাকে। হ্যাঁ, আয়নাইজেশন শক্তি কাকে বলে, তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে, এটা যেন মনে থাকে। বোঝা গেছে? হ্যাঁ, জারণ বিজারণ ধর্ম কাকে বলে, ওপর থেকে নিচে এলে কী হয়, এই প্রত্যেকটা এইগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট এই চ্যাপ্টারটা থেকে, ঠিক আছে। তোমাদের প্রত্যেক জিনিসপত্র মনেও রাখতে হবে, এগুলো একটু মনে রাখতে হবে। এগুলো মনে রাখা সোজা, এক দুবার একটু প্র্যাকটিস করবে, যদি ভুলে যাও এক দুবার একটু লিখে প্র্যাকটিস করবে। তারপরে আর কি বলবো, হ্যাঁ, একটু লিখে প্র্যাকটিস করো। আমি এরকম লিখে প্র্যাকটিস করতাম। তোমাদের এইগুলো তো ভুলে যেতেই পারো তোমরা, যে মলিকিউলগুলো কী হয় দাদা আমি ভুলে যাই, বারবার লিখে নেবে। দেখো আমি তোমাদেরকে এইটা মনে রাখার সবকটা, এই যে কলম ওয়াইজ মনে রাখার জন্য আমি তোমাদেরকে ট্রিক বলে দিয়েছি।
এবার এইটা সেকেন্ড রোটা মনে রাখার জন্য আমি এরকম লিথিয়াম সবাই জানে, তারপর বেরিলিয়াম হয়, বেরিলিয়ামের পরে আবার বি আসে, বি, তারপরে বি এর পরে কী হয় সি, বি এর পরে সি, এ বি সি, তাহলে কি বি এর পরে সি, তারপরে দেখো নাইট্রোজেন, তারপরে অক্সিজেন। নাইট্রোজেন সবসময় মনে রাখবে এটা 7 হয়, তাই 6-এর পরে সবসময় 7, তারপরে এটা 8, তারপরে ফ্লুরিন নিয়ে আসবে, ফ্লুরিন এটা 9। ঠিক আছে, এইটুখানি যেন মনে থাকে সবার। আর ওটা তো বলে দিয়েছে ওই স্কুল টিচার ভেরি ক্রুয়েল, ওগুলো তো বলে দিয়েছে, ওগুলো তো মনে থাকবেই, কারণ ট্রিক বলে দিয়েছি। এইটার জন্য আমি কিন্তু কোনো ট্রিক বলিনি, এটা তোমাদেরকে একটু প্র্যাকটিস করে করে মনে রাখতে হবে। ঠিক আছে, এই ছিল হচ্ছে কি পর্যায় সারণীর পুরো চ্যাপ্টার, আমি পুরো চ্যাপ্টার শেষ করে দিয়েছি। এবার কালকের আমরা কী স্টার্ট করব, কালকে আমরা স্টার্ট করব হচ্ছে গিয়ে আয়নাইজেশন, আয়োনীয় ও সংযোজী বন্ধন, ওই কিরকমভাবে বন্ধন সৃষ্টি হয় সেসব। এর পিওয়াইকিউগুলো আমি জানি না কীভাবে করাবো, আমাকে একটু ভাবনা চিন্তা করতে হবে। দাদা তুমি এর পিওয়াইকিউগুলো কী করে করাবে আমি কিছু বুঝতে পারছি না, যে সব একবারে করাবো না 2-3টে চ্যাপ্টার একবারে করাবো, সেটা আমাকে দেখতে হবে, আমাকে ভাবনা চিন্তা করতে হবে। ঠিক আছে, তোমরা কোনো চাপ নেবে না, আই উইল হ্যান্ডেল ইট, ওকে। তো ততদিনের জন্য কী বলবো, আর কিছু বলার জন্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার বকর শোনার জন্য। ততদিনের জন্য ভালো থাকো, সুস্থ। আচ্ছা আর বকিনি, দাও আরেকবার রিটেক 1 সেকেন্ড। সবাই কিন্তু পড়াশোনা করো। হ্যাঁ ভাই সাহেব, পরীক্ষা কিন্তু চলে এলো, টেস্ট পরীক্ষা পুজোর পরেই হয়, অক্টোবর মাস তারপরে। ঠিক আছে, তো কোনো চাপটাপ না নিয়ে ভালো করে পড়াশোনা করতে থাকো। ঠিক আছে, ততদিন তারপরে কী বলে, ভালো থাকো, সুস্থ থাকো, এমন জীবনে আগুন লাগাতে থাকো। টাটা, বাই বাই, সি ইউ অ্যান্ড গুড নাইট, অল দ্য বেস্ট। ভালো করে পড়াশোনা করতে থাকো ভাই লোক।